একজন সমস্যা হইছে আর একজন সেটাকে সমাধান করতেছেন। এটা আসলে আমি খুব খুশি আপনাদের এই বিষয়টাতে। আচ্ছা, আর মোটামুটি দেখছি যে অনেকেই অ্যাসাইনমেন্ট দিছে, খুবই ভালো অ্যাসাইনমেন্ট দিছে। যারা কাজ করছেন তারা অবশ্যই ডেফিনেটলি কিছু পাবেন। যারা কাজ করেন নাই তারা আমার মনে হয় না যে কিছু পাবেন। শুধু ক্লাসে আসার দরকার, দেখার দরকার, সেটাই দেখতেছেন। তো গত ক্লাস পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আমরা যেহেতু যারা অলরেডি জয়েন করছি, একটু জানি যে আসলে কতটুকু সমস্যা আছে। কারো কি কোথাও গত ক্লাসের কোথাও স্যার সমস্যা? একটু কথা বলতে চাই স্যার। হ্যাঁ, শিওর। স্যার আমি করছিলাম বাট লাস্টের দিকে হয়ে নিরাপদে মানে তো সহজে ফেল দেখালো স্যার, এটা কি কারণে হচ্ছে? অনেকবার ট্রাই করছি স্যার, প্রায় 1 ঘন্টা টাইম নিচ্ছে দেখতে এটা। এতক্ষণ তো লাগার কথা না, কত মিনিটের ভিডিও? আপনার এটা এটা কত? 7 মিনিট ছিল হাই রেগে। তাহলে আপনার পিসির কনফিগারেশনটা হয়তো বা শ্যুট করে নাই। স্যার যদি করে ছিল স্যার। হ্যাঁ, সেই জন্যই শ্যুট করে নাই, মানে পিসির সাথে অ্যাডজাস্ট হয় নাই। তো তাহলে এটার সমাধান কি স্যার? আপনার কনফিগারেশনটাকে একটু আপডেট করতে হবে। আপাতত ভিডিওটাকে অত বড় না নিয়ে আর একটু ছোট ক্লিপটার উপরে অ্যাপ্লাই করতে পারেন, লাইক 1 মিনিট 2 মিনিট। আসলে নয় স্যার মিনিটে 1 মিনিট 1.5 মিনিট হলে। স্যার উনি হুম। একটা এসএসডি প্লাস র্যাম লাগাইলে মেবি অনেকটা ভালো সার্ভিস পাবে স্যার। আচ্ছা, সেটাও আপনি চেষ্টা করতে পারেন। আসলে এসএসডির কাজটা কি? এসএসডির কাজটা হচ্ছে আপনার উইন্ডোজটাকে ভালো করে রান করানো। আরেকটা ক্লাস কাজ আমি আপনাকে। আমারটা স্যার এরকম প্রবলেম ছিল, তো আমি এসএসডি আর এই র্যাম লাগানোর পরে স্যার এখন আল্লাহর রহমতে সবগুলোই চলতেছে ভালো করে স্যার। হ্যাঁ, যে আমাকে কোশ্চেনটা করছেন আপনি একটু সমাধান করে দেখেন। হ্যাঁ, শিওর শিওর। ওয়েট ওয়েট। এটা হয়ে গেছে কত দাঁড়ান। জি, কে যেন কি বলতেছিলেন? কাইন্ডলি এখন একটু বলেন, আমি একটু শুনি। জি স্যার, গত ক্লাসের টগল অ্যানিমেশন, পজিশন, স্কেল এগুলা গ্রাফ সহ যদি আরেকবার একটু দেখাতেন স্যার উপকার হতো। আচ্ছা, আজকের ক্লাসে সেটা থাকবে। আজকের ক্লাসেও সেটা কিছু থাকবে। যখন আমি পজিশন এবং স্কেলে নিব সে সময় আপনারা একটু দেখতে পারবেন। আচ্ছা, আমরা একটু শুরু করি। আমাদের হাতের কাছে যার কাছে কাগজ কলম আছে আমরা অবশ্যই একটু দেখব, হ্যাঁ। আমাদের আজকের প্রথম একটা শর্টকাটেড জিনিস হচ্ছে, আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে না? জি স্যার। আহ, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আজকের বিষয়টা হলো, গতদিন আমি যেমন ফেসবুকের দুইটা শর্টকাট ট্রিপস আপনাদেরকে দেখাইছিলাম, তো আজকেও সেরকম একটা বিষয়, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমি আজকের ক্লাসে কি হবে সেটা আমি অলরেডি আপনাকে দেখাইছি। তো তার মধ্যে একটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা ইনস্টাগ্রামে কি করতে পারি? প্রথম কথা, যে বুস্টিং জিনিসটা কি? আমি একটা পজিশনে আসি, আমার একটা শপ আছে, আমার কিছু প্রোডাক্ট আছে, আমি সেটা সবার দ্বার প্রান্তে পৌঁছাইতে চাই, একটা নির্দিষ্ট এলাকার কিছু স্পেসিফিক মানুষকে, অথবা একটা নির্দিষ্ট এজের কিছু মানুষকে, অথবা একটা নির্দিষ্ট প্লেসকে কেন্দ্র করে আমি জানাইতে চাই। তো এই জিনিসটাকে আমরা অনেক সময় বলি বুস্টিং, মানে আমার প্রোডাক্টটাকে বা অডিয়েন্সের কাছে পৌঁছানো। তো সেটা স্যার যেমন। রেকর্ডটা একটু অন করবেন স্যার, রেকর্ডটা এখন অন করা হয়নি স্যার। হ্যাঁ রেকর্ডটা অন হচ্ছে না, রেকর্ডটা হচ্ছে না আর কি। রেকর্ডটা যদি একটু
হ্যাঁ আমি করতেছি, আমি দিয়ে দিব, সমস্যা নেই, আমার এটা ওবিএস দিয়ে রেকর্ড হচ্ছে। হ্যালো। জি স্যার। হ্যাঁ আমারটা আমি রেকর্ড হচ্ছে, আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। ও আচ্ছা স্যার। আচ্ছা, তো দেখেন বর্তমান সময়ে ফেসবুকের পরে দ্বিতীয় মানে পজিশনটা হচ্ছে ইনস্টাগ্রাম। সো এই ইনস্টাগ্রামে আমরা সবাই ইনস্টল করতে পারি, সেট আপ করতে পারি, এবং যখন আমার এই ইনস্টাগ্রামে যাব তখন আমার এইটা হচ্ছে নর্মাল পার্সোনাল অ্যাকাউন্ট। বাট আমরা যখন বিজনেসে কোনো কিছু কনভার্ট করব তখন আমার এই অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। তো সেই কাজটা আমরা কিভাবে করব? প্রথমে আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের ভিতরে যাব। প্রোফাইলে যাওয়ার পরে একদম রাইট সাইডে এই কর্নারে থ্রি ডট মেনু আসবে, সেটার ভিতরে যাব। একবার নিচে দেখতে পারবো যে সেখানে সেটিংস আছে। এই সেটিংসের ভিতরে আমার একটা অ্যাকাউন্ট নামের অপশন আছে। সেই অ্যাকাউন্টের ভিতরে দেখেন এখানে একদম নিচে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এবং সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট। দ্যাট মিন্স আমি আমার অ্যাকাউন্টটা অলরেডি বিজনেসে কনভার্ট করাতে সেটা এখন আর এখানে দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে যে আমি বিজনেস থেকে পার্সোনালে কনভার্ট হইতে পারি। তো আপনারা আপনাদের সবার অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন। এর রিজনটা হচ্ছে যখন আমরা কোনো কিছুকে পোস্ট করব, যখন আমরা কোনো কিছু পোস্ট করব সেটাকে বুস্টিং নাম হিসেবে আমাদের কাছে আসবে। লাইক দেখেন আমি যে সকল জিনিসগুলো পোস্ট করছি এখানে সব কিছুই দেখাইতেছে। যদি কোনো পোস্টের ভিতরে যাই এবং প্রমোশন এবং ইনসাইড আছে যাই, তখন একদম রাইট সাইডে দেখেন একটা প্রমোট কথাটার উল্লেখ আছে। এই কথাটা আপনারা যারা নর্মালি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেন তাদের কাছে এই প্রমোট কথাটা আসে না। কেন আসে না? কারণ আপনার অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট না। এটা সুবিধা হচ্ছে অনেক, আপনি যখন একটা পোস্ট করবেন তখন সেই পোস্টটা আসলে সবার কাছে চলে যাচ্ছে। আর আপনি এই পোস্ট থেকে বিভিন্ন জায়গাতে প্রমোট করতে পারেন যে আপনি আসলে কোথায় বুস্টিংটা করতে চান বা কোথায় প্রমোট করতে চান। তো সেই জন্য ইনস্টাগ্রামও আপনার কাছ থেকে একটা ভালো চার্জ নিবে তা আপনার ডিমান্ড অনুযায়ী। বাট আজকে দেখানোর বিষয় উদ্দেশ্য হচ্ছে যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রথমে আপনারা অবশ্যই বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন, যাতে এটা আপনাকে কিছুটা পরিমাণে হেল্প করে। আচ্ছা, এই ছিল গত দিনের একটা আরেকটা হচ্ছে আপনার আর একটা এই প্রসেসটা করতে কি অনেক ইয়ে আছে স্যার? এই এই প্রসেস প্রসেসটা আপনি ধরে দেখলেন অনেক কিছু করতে হবে স্যার এটা। এটা করলে আপনি আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার সাথে খুব ভালোভাবে লিঙ্ক আপ হবেন। দেখবেন আমরা কোনো জিনিস যখন আমার নাম দিয়ে সার্চ দিব তখন সেটা আসবে, অথবা আমরা যখন ইনস্টাগ্রামে ঢুকবো তখন আমি একজন ভিআইপি অ্যাকাউন্টার হিসেবে অনেকের কাছেই আমার পোস্টটা চলে যাবে অটোমেটিক্যালি। তো সেখান থেকেও আমার পোস্টটা আসলে প্রমোট করতে পারি আমরা। যেমন আমি একটা প্রোডাক্ট সেল করি, লাইক আমি একটা পেন সেল করি, সেই পেনের ছবিটা যখন আমি দিছি, ফর এক্সাম্পল আমি ঢাকা সাভার থেকে দিছি, তো এই সাভার জোনের ভিতরে যত মানুষ এই ইনস্টাগ্রামটা ব্যবহার করে, তো ইনস্টাগ্রামের অ্যালগোরিদম অনুযায়ী সেই পোস্টটা অটোমেটিক্যালিভাবে এই জোনের মানুষের কাছে যাবে। আর যদি আমি বুস্টিং করি তাহলে তো আমি যা করতে চাই সেটাই করতে পারবো। তো মূলত এইটা দেখানোর উদ্দেশ্য হলো এইটা, আপনি ফর এক্সাম্পল আমার একটা শপ আছে, দোকান আছে, আমি সেই দোকানে অনেক ধরনের আইটেম সেল করি। সেই সেলটা আমার এলাকা মানে এরিয়ার আশেপাশে অথবা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যদি ইজিলি দেখতে পায়, সেই জন্য পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্ট করা অনেক জরুরি। বাকিটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ, এই যে মোবাইলের যে মানে এগুলো শো করতেছে এটা কিভাবে করছেন আর কি? এটা হচ্ছে এগুলাও আরেকটা মজার বিষয়। এগুলা কিছুই না, আপনার কম্পিউটারে থাকতে হবে ভাইজন নামের একটা সফটওয়্যার, এবং আপনার মোবাইলে ডেভেলপার অপশনটা চালু করে রাখবেন, তখন অটোমেটিক্যালি ভাবে এটা পেয়ে যাবে। ভাইজন স্যার। ভাইজর দেখেন আমার এখানে একটা আছে, VYSOR, ভাইজর। এবং এবং আমার এই সেটটাতে ডাইরেক্ট সাপোর্ট করার কারণে দেখেন ট্রান্সফার ফাইল ভায়া ইউএসবি নামের একটা অপশন আছে। এটাতে যাওয়ার পরে যদি আমরা চার্জ অনলি দিই শুধু চার্জ হবে, বাট আমরা ফাইল ট্রান্সফার দিছি, যে কারণে আমার এই সেটটাকে সম্পূর্ণভাবে আমি এখন কনভার্ট করে নিয়ে গেছি সেখানে, যে কারণে আমার মাউস পয়েন্টার দিয়েও এটা চলবে আমি যেটা করতে চাই। তো এটা সম্পূর্ণভাবে কাজ করে আসলে ভাইজর। আচ্ছা, আমরা এখন আমাদের মূল টপিকসে যাই। সেটা হচ্ছে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করতেছি।
আজকে আমরা কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখবেন, হয়তোবা আপনার ভিডিওটা হতে পারে আরও প্রাণবন্ত। যারা যারা সফটওয়্যারের প্রবলেম এখনও বলতেছেন, তারা তারা তার নিজস্ব এরিয়ার ভিতরে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে বা বিভিন্ন কাজ জানে কম্পিউটার রিলেটেড, তাদের কাছ থেকে একটু সাহায্য নিয়ে করে নেবেন। আচ্ছা, আমি একটা নতুন প্রজেক্ট ওপেন করতেছি, সেটা কিভাবে করি সেটা আপনারা কতদিন দেখছেন। আজকে প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে দুইটা ভিডিওর ভিতরে ট্রানজ্যাকশন। আমরা প্রথমে আমাদের প্রজেক্ট প্যানেল থেকে যে কোনো ভিডিও আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, তার আগে একটু দেখাই আপনারা কিভাবে ভিডিও ফুটেজ নামাইতে পারেন না। অনেকে এই বিষয়টা আমাদেরকে বলছেন যে ভিডিও ফুটেজ নামাইতে পারেন না। তো আসলে সেই জন্য আমি বলবো আপনাদের কয়েকটা সাইট আমি অলরেডি গত দিনও একবার বলছিলাম যে ভিডিও হাইপ ডট নেট, এর ভিতরে যখন যাবেন এর ভিতরে আপনারা সব ধরনের ফুটেজ পাবেন যেটাকে আমরা রিইউজ করতে পারি বা এই অপশন দিয়ে আমরা কাজ করতে পারি। তো অনেকে বলতেছেন যে হ্যাঁ, আমার কাছে তো আইডিএম নাই, তাহলে আমি কিভাবে এই ফুটেজগুলো ডাউনলোড করতে পারি। তো আসলে একটু আইডিএমটা থাকলে ভালো, তা না হলে যে ভিডিও ফুটেজটা আছে আপনারা সবাই ভিডিও হাইপ ডট নেট এই অপশনের ভিতরে গেলে আপনি এখানে সার্চ করার মতো জিনিস পাবেন। আপনি এখানে যা লিখে দিতে সার্চ করতে চান তাতেই পাবেন। লিঙ্কটা একটু দিয়ে দেন। হ্যাঁ, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার ভিতরে দেখেন আমার যে ফুটেজগুলো আছে, আমি এইমাত্র একটা মানুষের ছবি চাইলাম, তো আমি এটাকে ক্লিক করতেছি। সে দেখাচ্ছে যে হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনি পেতে চান তাহলে কিন্তু $30 লাগবে। তো আমরা যখন এটা ওপেন হবে তখন রাইট বাটন ক্লিক করব, ভিডিও, সেভ ভিডিও অ্যাস। একটু সবাই মিউট করি। আর এটা একটু করে দিন। স্যার কাউকে একটু কোর্স বানাই দিন স্যার, যাতে অন্যদের কথা বলে মিউট করে দিতে পারে। একটু দাঁড়ান। স্যার মাইক না বলে একটা কথা বলতাম স্যার। আমি এটা খুঁজতেছি, আসলে অপশনটা খুঁজে পাচ্ছি না। স্যার কে জানে কথা বলতে স্যার পাশে থেকে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে একটু খুঁজতেছি, এই মিউটটা করার জন্য আমি খুঁজতেছি, এটা খুঁজে পাচ্ছি না অপশনটা। একটা কাজের ভিতরে একটা কাজ ঢুকে গেলে। স্যার জুম তো মেবি আপনি ফোনেও কানেক্টেড আছে, এই কারণে মেবি এরকম প্রবলেম হচ্ছে। লিঙ্গ আপু শুনতে পাচ্ছেন? আপনি একটু মিউট করবেন। রাখছি পাশে। আচ্ছা, এখন ঠিক আছে, আর সমস্যা নেই, এখন কাজটা করা যাবে। এখন কি সবাই আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন? জি স্যার। ওকে, আমি দেখেন আজকে আমরা প্রথমে দেখাবো ট্রানজ্যাকশন। তো সবাই একটু হেল্প করবেন, সবাই একটু কথা কম বলার চেষ্টা করবেন, তাহলে হয়তো আজকের ক্লাসে যেটা আমার দেখানোর উদ্দেশ্য সেটা আমি দেখাইতে পারবো। আচ্ছা, ভিডিও হাইভে আমার অনেকগুলো ভিডিও আছে অলরেডি। যদি আমরা কিছু ভিডিও এখান থেকে দুইটা ভিডিও নেই, যে কোনো টাইপস অফ ভিডিও। আচ্ছা, দুই ভিডিও আমি নিচ্ছি।
ওকে, তাহলে এখন একটু শুরু করি। আমি যে কোনো দুইটা ভিডিও অলরেডি এখানে নিয়ে আসছি। এবার দেখেন আমরা একটা ভিডিওকে এখান থেকে এই পাশ থেকে মানে ইফেক্ট থেকে আমরা টাইম লাইনে নিয়ে আসছি। তো গতদিন আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। তো এই যে আমার যে এই জিনিসটা, এই যে স্ট্রেট লাইনটা, এটার নামটা কি? তো এটার নাম হচ্ছে আসলে প্লে হেড। সবাই একটু নামটা মনে রাখবেন, প্লে হেড। প্লে হেড, দেখেন আমরা একটা একটা ভিডিও ফুটেজ যাচ্ছে। তো আমি এটাকে কি করতেছি, প্রথমে আনলিঙ্ক করতেছি। আনলিঙ্ক করে আমি অডিওটাকে ডিলিট করে দিচ্ছি, কারণ অডিও নিয়ে আমরা কাজ করব না। আরেকটা ভিডিও আমরা পাশাপাশি নিচ্ছি। যখন আমার প্লে হেডটাকে এই ভিডিওর পরে নিয়ে আসতেছি, তখন আরেকটা ভিডিও স্টার্ট হচ্ছে। এই ভিডিওটাকে আমি আনলিঙ্ক করে প্রথমে এই ভিডিওটা আমি অডিওটা ডিলিট করে দিলাম। এখন কথা হচ্ছে আমরা আজকে কি কাজ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি এই যে একটা ভিডিও, প্রথম যে ভিডিও ফুটেজটা আছে এটাকে আরেকটু ছোট করে দেই, তাহলে হয়তো বা আরও ভালো হবে। আমি আরেকটু ছোট করে দিলাম, এবং যখনই আমার কোনো দুইটা ভিডিওর মাঝখানে স্পেস হয়ে যাবে, তখন আমি রাইট বাটন ক্লিক করে রিপেল ডিলিট দিব। এখন দুইটা ভিডিও আমার খুব ইজিলি পাশাপাশি আমরা একটা টাইম লাইনে নিছি। নেওয়ার পরে এখন একটা ছোট বলতে কি ছোট করলেন স্যার? ছোট বললাম মানে ভিডিও লেনটা একটু বড় ছিল, তো আমি একটু ছোট করে নিলাম মানে দেখানোর সুবিধার্থে। যেমন মানে ডিউরেশনটা ডিউরেশন লাইক এখানে ধরেন আপনার 9 সেকেন্ড 15 সেকেন্ড ছিল, আমি একটু 5 সেকেন্ডে নিলাম। আমি এটা অনেকভাবে করতে পারতাম। তো সহজ ইতে হলে আমি এখান থেকে কাট আউট করে এটা ডিলিট করে দিয়ে পরের ভিডিওটাকে আমি সামনে নিয়ে আসছি, আর কোনো কাজ করিনি। জি স্যার। মূলত দুইটা ভিডিও, যে কোনো দুইটা ভিডিওকে আপনারা পাশাপাশি নেবেন। নেওয়ার পরে যদি প্লেহেডটাকে স্টার্ট করেন, তখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওকে আমরা জানি অটোমেটিক্যালি ভাবে চলে আসতেছে। এইখানে কোনো প্রকার কিছু নাই। তো এই জিনিসগুলোকে আমরা এখন আজকে ট্রানজ্যাকশন দিব, মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাইতে গেলে আমার কাছে এইভাবে যাইতে হবে, তাহলেই কি হবে, আমার ভিডিওটা সুন্দর হবে। তো এই জিনিসগুলো আমরা আসলে কোথা থেকে পাই? সেজন্য দেখেন আমাদের যে প্রজেক্ট প্যানেল ছিল, সেই প্রজেক্ট প্যানেলের যে ইফেক্ট ছিল, সেই ইফেক্টের ভিতরে কিছু অপশন আছে, লাইক প্রেজেন্ট, লুমেট্রিক প্রেজেন্ট, অডিও ইফেক্ট, ভিডিও ট্রানজ্যাকশন। তো মূলত আমাদেরকে, আমরা যখন এই কাজগুলো করি, তখন এই প্রত্যেকটা এক একটা ট্রানজ্যাকশন নিয়ে এক একটা দিনে আমরা কথা শুনছি এবং সেই অনুযায়ী কাজ করছি। তো আপনাদের যেহেতু সময়টা শর্ট, আমি এই সবগুলা জিনিস কিভাবে অ্যাপ্লাই করতে হবেন অ্যাট এ টাইমে একটা সামারি বলতেছি। জি দুইটা ভিডিওকে আমরা যখন পাশাপাশি নিলাম, তখন ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা যাব ট্রানজ্যাকশন ভিডিও ট্রানজ্যাকশন। এই ভিডিও ট্রানজ্যাকশনের এই অ্যারো চিহ্নতে যখন আমি ক্লিক করব, তখন অনেকগুলো অপশন নিচে 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 চলে আসবে। তো এই আসার ভিতরে আমি 3D মোশন আছে, ডিজলভ আছে, অনেক কিছু আছে। দ্যাট মিন্স এই সম্পূর্ণটাই হচ্ছে ভিডিও ট্রানজ্যাকশন। তো আমি দেখেন এই ডিজলভের ভিতরে যায়, এখানে একটা আছে ক্রস ডিজলভ। এই ক্রস ডিজলভ অপশনটাকে শুধু এখান থেকে ক্লিক করার পরে আমি যখন মাউস পয়েন্টারটা ধরে রাখছি এবং এই দুইটা ভিডিওর মাঝখানে আমি ছেড়ে দিলাম, তখন এইখানে দেখেন একটা জুম লিঙ্ক হয়েছে। এই জুমটাকে আমি একটু আরও জুম করতেছি, দেখেন আরও জুম করতেছি। এখন আমরা দেখতে পারতেছি যে এইখানে এই যে ক্রস ডিজলভ নামের একটা জিনিস চলে আসছে। তা জুমটা করলেন কিভাবে? জুম হলো আমার আমার আমি সেট করে রাখছি আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে জেড বাটন দিয়ে। আপনারা এডিটে যায়, প্রিফারেন্সে যায়, আপনার বাটনগুলোকে একটু দেখে নেবেন যে কোন বাটনে জুম করতে আপনার যে ভার্সনটা ইউজ করতেছেন সেখানে জুম বাটনটা কিসে দেওয়া আছে। জি আচ্ছা, তো এখন দেখেন এই শুধু একটা ইফেক্ট দেওয়াতে দুইটা ভিডিওর মাঝখানে আমার কি দাঁড়াইতেছে দেখেন। একদম সহজ একটা জিনিস, যে একটা ভিডিও আস্তে আস্তে অপাসিটি বাড়তেছে, আর আগের যে ভিডিও আছে সেটার অপাসিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। জি আচ্ছা, এইখানে দেখেন আমি যখন এই ক্রস রিজলভে ক্লিক করছি, তখন আমার ইফেক্ট প্যানেলে ক্রস রিজলভ নামের আরেকটা অপশন আছে, মানে কন্ট্রোল প্যানেলটা আসছে। সেখানের ভিতরে কি স্টার্টে কাট, আমি কি শুরুতে কাট করতে চাই, নাকি সেন্টারে কাট করতে চাই, নাকি ইন্ডে কাট করতে চাই। এই দুইটা ভিডিওর মাঝখানে আমি আসলে কোন পয়েন্ট থেকে শুরু করতে চাই, সেই জিনিসটা আমি যদি সেন্টারে দিই, দেখেন তাহলে সেন্টার থেকে হচ্ছে। এখন দেখেন এই ভিডিওটা আমি একটু দেখতে পারতেছেন,
আচ্ছা, আমি এই ক্রস ডিজলভের এটাকে আমি ডিলিট করে দিই। আমি শুধু ক্রস ডিজলভটা ডিলিট করছি। এইবার আমি আরেকটা অপশন দেখি যে ফিল্ম ডিজলভ। ওকে, এই ফিল্ম ডিজলভটাকে আইনে আমি আবার এই দুইটা ভিডিওর মাঝখানে ছেড়ে দিলাম। তো এখন দেখেন ফিল্মের মতো যে জিনিসটা দেখেন আবার আমি একটু বাড়াই দিই, তাহলে দেখেন সুন্দর দেখতে পারতেছেন এখন হোপফুলি। আমি এই ফিল্ম ডিজলভটাকে একটু এক্সটেনশন করছি, টাইমটা আর একটু ছোট করে দিই। আমি 27 সেকেন্ডের মতো দিলাম, তাহলে দেখেন একটা ভিডিও চলে যায়, আরেকটা ভিডিও আমার কাছে চলে আসতেছে। আমি এখন দেখতে চাই যে না, আমি ফিল্ম ডিজলভটাকে রাখবো না, আমি আরেকটা অপশন নেই। আমি ডিজলভের ভিতরে আর কি আছে, একটা ডিপ ব্ল্যাক নেই। এটা আসলে কি কাজ করতেছে আমরা একটু দেখতে চাই। এই ডিপ ব্ল্যাকটাকে আমরা একটু টাইমটাকে বাড়াই দিচ্ছি, মানে ফ্রেমটা 35 করলাম, একটু বড় হইলো। তাহলে আসলে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও দেখেন এখন হয়েছে কি যে ব্ল্যাক যে অংশটা, সেই ব্ল্যাক অংশটাকে একটা বাড়ি দিয়ে চলে যাচ্ছে। তারপরে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাইতে যায় আমরা একটা ধরনের চেঞ্জ দেখতে পারতেছি। সবাই কি এই চেঞ্জটা বুঝতে পারতেছেন? আচ্ছা, এবার দেখেন আরেকটা, আমি সেই ভিডিও ট্রানজ্যাকশনের ভিতরে পেইল অথবা স্লাইডের একটা নেই। আমি স্লাইডটাকে একটু দেখতে চাই যে হ্যাঁ আসলে স্লাইডটা কিভাবে কাজ করে দুইটা ভিডিওর মাঝখানে। আমি টাইমটাকে একটু এক্সটেনশন করি। স্যার এগুলো কি ভিডিও শুরুতে দেওয়া যাবে? এটা হচ্ছে দুইটা ভিডিওর মাঝখানে ট্রানজ্যাকশন, যে আসলে কিভাবে ট্রানজ্যাকশনটা দেখেন এখন লেফট সাইড থেকে রাইট সাইড আসতেছে। তো আমার যদি কখনো দুইটা ভিডিওকে পাশাপাশি রাখার পরে আমি একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে নেওয়ার সময় যদি মনে করি যে লেফট সাইড থেকে রাইট সাইডে কোনো একটা জিনিস চলে যাবে এবং একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও চলে আসবে, তাহলে আমি এই ধরনের একটা ইফেক্ট ব্যবহার করব, যার নাম হচ্ছে স্লাইড। আমরা কি করতেছি আজকে, প্রথমে দুইটা ভিডিওর মাঝখানে ভিডিও ট্রানজ্যাকশনকে অ্যাপ্লাই করতেছি। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। খুবই সিম্পল এবং খুবই সাধারণ, বাট ট্রানজ্যাকশনের টাইমটা কিভাবে বাড়াচ্ছেন? আচ্ছা, গুড কোয়েশ্চেন। আমি যখন দেখেন আরেকটা নিচ্ছি ইমপ্রেসিভ একটা ভিডিও, তো যে কোনো একটা ভিডিও এটাকে নিয়ে একটা ট্রানজ্যাকশন নিয়ে আমি এটার উপর দিচ্ছি, দেওয়ার পরে এইখানে দেখেন দেওয়ার সাথে সাথে একটা প্রতীক চলে আসছে ভিআর। দ্যাট মিন্স আমি ভিআর লাইট রেটাকে এখানে নিয়ে আসছি। এটার উপরে যখন আমি ক্লিক করতেছি তখন দেখেন আমার এখানে খুব সুন্দর করে দেওয়া আছে ডিউরেশন আছে 4টা ফ্রেম। আমি ফ্রেম চাই না, আমি চাই যে ফ্রেম থাকবে না, এটা একটা সেকেন্ড হবে, যে 1 সেকেন্ডের ভিতরে আমার এই জিনিসটা সম্পন্ন হবে। এখন দেখবেন আমি যে জাস্ট 1 লিখে দিছি, এন্টার দেওয়ার সাথে সাথে এই যে টাইম লাইনটা এটা বাইরে গেছে, মানে বড় হয়ে গেছে। তো এখন যদি আমি পিছন থেকে আসি আর রানিং করি, তাহলে দেখেন একটা থেকে আরেকটার ভিডিওর মধ্যে চেঞ্জিংয়ের সময় একটা বিষয় আমরা দেখতে পারতেছি। স্যার স্যার জি বলেন। স্যার আপনি যে ছবি মানে দুইটা ছবির মাঝখানে এসে আমরা কি ইয়েটা মানে ছেড়ে দিব দুইটা ছবির মাঝখানে? রাইট, দেখেন আমি আর একবার দেখাচ্ছি। এইটা হচ্ছে এই মাঝখানের পজিশনটা হচ্ছে আমার দুইটা ভিডিওর মাঝখানে। আমি যদি দেখি যে এটাকে একটু রাইটে নিচ্ছি, এই যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটার ভিতরেই আমি আসলে আমার যে কোনো ধরনের ট্রানজ্যাকশান, ভিডিওর যে কয়টা ট্রানজ্যাকশন আমার এখানে আছে, আমি সব ধরনের ট্রানজ্যাকশনকে এখানে নিয়ে আসতে পারি। যেমন আমি ফ্লিপ ওভার একটা ট্রানজ্যাকশন যদি আসলে এখানে নিয়ে আসতে চাই, জাস্ট আমি এই যেহেতু দুইটা এখন একত্রিত না, আমি এটার উপর ছেড়ে দিয়ে এটাকে আমি একটু চাপাই দিলাম। তাহলে এইবার দেখেন এই ভিডিওটার সামনে হয়েছে, এটা কিন্তু দুইটা ভিডিওর মাঝখানে আমি ছাড়ছি। তো এখন যদি আমি এটাকে একটু বড় করে দিই তাহলে বোঝার সুবিধার্থে, তাহলে একটা ভিডিও থেকে দেখেন আরেকটা ভিডিওতে যাইতে যায় একটা চেঞ্জিং আসতেছে। হোপ এখন সবাই ক্লিয়ার যে আমরা দুইটা ভিডিওর মাঝখানে যদি ভিডিও ট্রানজ্যাকশন, আমরা গতদিন দেখছি যে ভিডিও ইফেক্ট, দ্যাট মিনস আমরা ভিডিওর ভিতরে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারি। যেমন তার ভিতরে একটা ইফেক্ট আমরা অলরেডি ব্যবহার করছি যার নাম হচ্ছে র্যাপ স্টেবিলাইজার।
আর আজকে আমরা দেখলাম যে ভিডিও ট্রানজ্যাকশন, যে আমরা দুইটা ভিডিওর ভিতরে কিভাবে আমরা ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু? স্যার আমার কোশ্চেন আছে জি বলেন। স্যার। অনেক সময় দেখা যায় স্যার কোনো একটা ভিডিওর শুরুতে স্যার এরকম ট্রানজিশন থাকে, ওইগুলো কি স্যার এখান থেকেই করে? না, ওইগুলো আমরা করব, এই যে এখনই করব। আপনি কথা বলছেন, আমরা যেমন ইউটিউবে দেখছি যে হ্যাঁ ইউটিউবে জিনিস একটা চালু হওয়ার সময় প্রথমে একটা এরকম একটা বক্স আসে, ইন্ট্রো আসে, সেই ইন্ট্রোগুলোও আমরা এখানে বানাইতে পারি। তো সেরকম একটা ইন্ট্রোর কাজ করব আজকে। আমি শুধু আপনাদেরকে দেখাইলাম যে ভিডিও ইফেক্ট আর ভিডিও ট্রানজ্যাকশন এই দুইটা অপশন আমি আপনাদের শুধু শেষ করছি। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আমি একটু দেখাই। স্যার আমরা যদি এখানে একের অধিক ট্রানজেকশন অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে হবে না এটা? না, দুইটা ভিডিওর মাঝখানে যে কোনো একটা ট্রানজ্যাকশনই ইউজ হবে। আমি দুইটা ট্রানজ্যাকশন কখনোই আনতে পারবো না, তাহলে সেটা তৃতীয় কোনো ট্রানজ্যাকশন হয়ে যাবে। দুইটা ট্রানজ্যাকশনের যদিও সমন্বয় হয়, তাহলে হয়তো এমন একটা ট্রানজ্যাকশন আসবে যেটা হয়তো হয়তো আমার জানা নাই, বা আমরা এক্সপেক্ট করি না যে এই ধরনের ট্রানজ্যাকশন আসবে। আচ্ছা, এবার দেখেন একটা ভিডিও ফুটেজ এখানে আছে, আমি এইটাকে কপি করব। আমি কিভাবে কপি করতে পারি? আমি জাস্ট অল্টার বাটনটাকে ধরে মাউস পয়েন্টটাকে ক্লিক করে উপরে নিয়ে গেছি, তাহলে এটা কপি হয়ে গেছে। সবাই আবার একটু দেখেন, আমি এইটাকে সিলেক্ট করছি, আমি অল্টার বাটনকে ক্লিক করে ধরছি, মাউস পয়েন্টার দিয়ে এই নিচে ড্রাগ করে উপরের দিকে ধাক্কা দিছি। লাইক ফটোশপ এবং ইলাস্ট্রেটরে আমরা এইভাবে অনেক কপি করে থাকি, সেম অ্যাজ ইট ইজ কপি। জি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দেখেন আমি প্রজেক্ট প্যানেলে আজকে একটা কাজ করতে চাই। সেই কাজটা হচ্ছে আমি একটা ইন্ট্রোর মতো যদি কিছু তৈরি করতে চাই, সেই ধরনের একটা কাজ আগে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা একটা ইন্ট্রোর কাজ করতে পারি। তো এইখানে যখন কিছু নাই তখন আমরা কি করব, এই প্রজেক্ট প্যানেলের এই নিচে আসার পরে আমরা দেখব যে কালার ম্যাট নামের একটা অপশন আছে। গতদিন আমি হয়তো একবার বলছিলাম যে কালার ম্যাট হয়তোবা লাগবে, সেইটা আজকে আপনাদের লাগতেছে। দেখেন প্রথমে আমি এখানে ক্লিক করার পরে কালার ম্যাট নামের যে অপশনটা আছে সেটাকে আমি ক্লিক করলাম। সে যেই অপশনটা আসলো, আমি যে আমাদের উইথ অলওয়েজ আমরা নিব 190x1080, নেওয়ার পর আমি যখন ক্লিক করছি আমাদের যে কোনো একটা কালারকে সিলেক্ট করে দিতে হবে, সেই জন্য আমরা কালারটা সিলেক্ট করলাম এবং নেক্সটে ওকে দিলাম। দেন কালার ম্যাটের একটা অপশন আমার এখানে চলে আসছে। এইবার এই কালার ম্যাটটাকে আমি এখান থেকে ক্লিক করার পরে আমার ভিডিও টাইম লাইনে আমি বসাবো। এইখানে আমি যেই কালারটা সিলেক্ট করে দিছি আমার ডিসপ্লেতে সেই কালারই আসবে। হ্যাঁ, এইখানে আরেকটা জিনিস বলি, যারা অলরেডি কম্পিউটারে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করতেছেন, দেখেন এই রাইট সাইডে আমার একটা ফুল, হাফ এবং 1/4, 1/8, 1/16 এই বিষয়টা আছে। তো এই বিষয়টাতে আসলে কি, আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সব ধরনের সাপোর্টিং ডিভাইস আমার এখানে আছে। দ্যাট মিনস আমি খুব ভালোভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা চালাইতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ফুলটাকে রাখতেও পারি। আর যদি কারো মনে হয় যে আমার র্যাম উইক অথবা আমার প্রসেসর উইক অথবা আমার এটা উইক, তখন আমরা এটাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি ডাউন করব, তাহলে আমার একটা ভালো পারফরমেন্স আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমাকে দিবে। আচ্ছা, এটা একটা অপশন। এবার দেখেন আমি কালার ম্যাটটা আসলে কেন নিলাম। কালার ম্যাটটা নিলাম এই জন্যে, কালার ম্যাট না নিলে আমি কোনোভাবেই কোনো কিছুকে ড্র করতে পারবো না, টেক্সট করতে পারবো না, লিখতে পারবো না। তো সেই জন্য কোনো কিছুকে যদি ব্ল্যাঙ্ক অবস্থায় আমরা কোনো কিছু ড্র করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা কালার ম্যাট নিব। এই কালার ম্যাটটা কোথা থেকে নিলাম, আবার দেখেন আমরা প্রজেক্ট প্যানেলের নিউ আইটেমের উপরে ক্লিক করার পরে এখানে কালার ম্যাট আছে, যে কালার ম্যাট নিব সেই কালার ম্যাটের উইথ এবং হাইটটাকে সিলেক্ট করে দিয়ে টাইম বেসে 30 fps অথবা যে কোনো ভার্সন নিতে পারি। নেওয়ার পর ওকে করলে আমাকে বলবে যে আপনি কোন কালারটাকে চয়েস করেন, আমি সেই কালারটা চয়েস করে দেবো এবং সেটাই আমার ডিসপ্লেতে চলে আসবে। আচ্ছা, এইটা নেওয়ার পরে আমরা দেখেন আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুল আছে। তো আমি চাচ্ছি এই রেক্ট্যাঙ্গুলার টুলটাকে আমি নিব। আমি একটু ইনক্রিজ করি, আমার ডিসপ্লেটাকে কাজ করতে একটু সুবিধা হবে। তো আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিছি। এই রেক্ট্যাঙ্গুলার দেখেন, এই রেক্ট্যাঙ্গুলারটা যখন আমি ড্র করলাম, তখন এই ড্র করার সাথে সাথে আমার এই ইফেক্ট কন্ট্রোলের ভিতরে একটা শেপ চলে আসছে।
যে হ্যাঁ এইটা হচ্ছে আমার এই শেপের সমস্ত বৈশিষ্ট্যটা এটার ভিতরে আছে। এইবার এই শেপের ভিতরে আমি যাব, যাওয়ার পরে দেখতেছি যে এটাকে শুধু ফিল কালার দিয়ে পরিপূর্ণ করা আছে এবং কালারটা আছে এইটা। তা আমি ভাবলাম যে না, শুধু এইটা না, আমি চাচ্ছি যে ফিলটাকে একটু হোয়াইট কালার বা অন্য কোনো একটা রেডিশ কালার, সরি রেডিশের থেকে একটু হোয়াইট ক্রিম নিলে ভালো হয়। ওকে, নিলাম। আচ্ছা, এবার দেখতেছি যদি আমার কোনো স্ট্রোক থাকতো, আমি যদি স্ট্রোক দিতাম তাহলে সেই স্ট্রোকের পরিমাণটা সবসময় 1 থাকে। এই স্ট্রোকটাকে আমি একটু যদি চেঞ্জ করি তাহলে দেখেন আমার ওই যে আয়তক্ষেত্রটা এখানে ছিল এটা বৃদ্ধি পাচ্ছে এবং ছোট হচ্ছে। তো আসলে স্ট্রোক কালারটা আমি নিতেও পারি, আমি নাও নিতে পারি। আমি যদি ফিল চেঞ্জ করে দিই তাহলে দেখেন শুধু একটা স্ট্রোক কালার দেখা যাচ্ছে, কিন্তু ফিলে আসলে কোনো কালার নাই। এখন এটাকে যদি আমি একটু কমায় বাড়াই দিই তাহলে এরকম একটা লুক আসবে। আই হোপ এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। আমি জাস্ট একটা কালার ম্যাটের উপর একটা শেপ নিছি। এখন মানে যে ম্যাটের সাইজটা কতটুকু নিতে হবে কেন? আচ্ছা, ম্যাটের সাইজটা ডিপেন্ড করতেছে আমরা যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোকে এডিট অপশনে প্রিফারেন্সের ভিতরে যায় আমরা একটা দেখাই দিছিলাম যে আমার ভিডিওটা যে কোনো জিনিসের ডিউরেশনটা আমার 10 সেকেন্ড হবে। এখানে দেখেন টাইম লাইনে একটা ডিউরেশন আছে 4 সেকেন্ড, বিধায় অটো 4 সেকেন্ড দেখেন, এই যে সরি স্টিল ইমেজের যে সাইজটা সেটা কত 10 সেকেন্ড। এখন আমি ইজিলি দেখতে পারতেছেন আমি যে কালার ম্যাটটা নিছি সেটা হচ্ছে 10 সেকেন্ড। আপনি যদি বলে দেন যে না আমার 10 সেকেন্ড দরকার না, আমার 3 সেকেন্ড লাগবে, ওকে আপনি 3 সেকেন্ড নেন, নো ইস্যু। এটা আপনি প্রথমেই তাকে চিনায় দেন যে স্টিল ইমেজের ডিউরেশনটা হবে 3 সেকেন্ড, দেন ওকে করার পরে আপনি কালার ম্যাটটা নেন, তাহলে আপনার কালার ম্যাটটা 3 সেকেন্ড হবে। এটা সিম্পল, দ্যাট মিনস আমার না, সেটিংসের উপরে আমি ডিপেন্ড করবে। পিক্সেলের কথা বলছিলাম, পিক্সেল কত কত পিক্সেল? 1920 ইন্টু 1080। স্যার ওটা হলো ফুল এইচডি, ফুল এইচডি সেই হিসেবে নিচ্ছি, জি। আচ্ছা, এবার দেখেন এইটাতে আরও ক্লিয়ার হবেন, আমি একটু দেখাই। আপনি যারা আমাকে আরও কোয়েশ্চেন করছেন একটু আগে যে আমরা যদি কোনো জিনিসের পজিশন এবং স্কেল নেই তাহলে কি করব, আমরা এখন ঠিক আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি। দেখেন আমি জাস্ট একটা কালার ম্যাটের ভিতরে আমি এরকম একটা রেক্টেঙ্গুলার শেপ নিছি যার ভিতরে আমি কোনো কালার দেইনি, আমি এখানে ফিল কালারটা রাখিনি। যদি আমার ইচ্ছা হয় আমি ফিল কালারটা রাখতেও পারি, দ্যাট মিনস ডিপেন্ড অন মি। এখন আমি এইখান থেকে আমার এই যে যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখেন আমার সিলেকশন বাটনের শর্টকাট হচ্ছে ভি। আমি যখনই ভি দিচ্ছি সিলেকশন বাটনটা চলে যাচ্ছে। এই সিলেকশন বাটনে যাওয়ার সাথে সাথে আমার এই যে রেক্ট্যাঙ্গুলার বক্সটা নিয়েছিলাম সেই বক্সটা আমার সিলেক্ট হয়েছে। এই বক্সের দেখেন ভিতরে একটা সেন্টার পয়েন্ট দেখা যাচ্ছে এবং সামনে এবং পিছনে সম্পূর্ণ বর্ডারটাকে একটা ব্লু কালারের মতো দেখা যাচ্ছে। এখন আমি বলছিলাম যে কোনো জিনিসকে পজিশনিং এবং স্কেলিং, এই জিনিসটা আমি যখন একটা পজিশন নিচ্ছি এই পজিশনের এই কর্নারে ঘড়ির মতো যে জিনিসটা দেখা যাচ্ছে সেটাকে আমি অন করব, তার নাম হচ্ছে টগল অ্যানিমেশন। যদি কারো মনে না থাকে আপনারা লিখে রাখতে পারেন টগল অ্যানিমেশন। তো এইটার উপর যখন আমি ক্লিক করব তখন আমার এখানে একটা টগল দেখেন, ফ্রেমের ভিতরে একটা টগল অ্যানিমেশন আমার রেডি হয়ে গেছে। এবং এইখানে আমি যখন প্লে হেডটাকে স্টার্ট করতেছি আমি দেখতেছি যে ঠিক এই পজিশনে আসার পরে আমি আরেকটা টগল অ্যানিমেশন নিলাম। এখন আমার দুইটা পয়েন্ট, একটা হচ্ছে শুরু একটা হচ্ছে শেষ। তাহলে আমি কি করতে চাচ্ছি, আমি শুরুতে যেই টগলটাকে আছে সেটাকে একটু এদিকে নিলাম, আমি এখান থেকেই ধরলাম। এই পজিশনটা আমি যখন এই পজিশনটা সিলেক্ট করতেছি দেখেন প্লে হেড নেওয়ার জন্য সিস্টেম হচ্ছে যে এটার নিচে একটা ক্লিক করা, তাই আমার প্লে হেডটা ডাইরেক্টলি টগল অ্যানিমেশনের উপরে যাবে। এই পজিশনে আমার স্কেল ঠিক আছে, সরি পজিশন ঠিক আছে, আমি পজিশনে কোনো চেঞ্জ করব না। কিন্তু যখন আমার স্কেলটা আমি নিচ্ছি স্কেলটার ভিতরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি যে হ্যাঁ তুমি হবা 0। ওকে, নেক্সট আরেকটা টগল অ্যানিমেশন আছে যে পজিশনের ক্ষেত্রে, সেখানে যাই যদি আমি স্কেলটা অ্যাড করি সেখানে আমি যাই বলতেছি যে তুমি হবা 100। তার মানে আমার শুরুর যে পজিশনটা থাকবে সেই পজিশনে আমার সেই রেক্টেঙ্গুলার ফ্রেমটা থাকবে 0 এবং একটা নির্দিষ্ট সেকেন্ড পরে যতক্ষণ সময় পরে আমি দেখতে চাই সেই সময়ে যাওয়ার পরে সে হবে 100। জাস্ট শুধু এইটুকু কাজ করে দিলে এইটা একটা অ্যানিমেশনে রূপান্তরিত হয়েছে। দেখি কিভাবে, দেখেন আমার যখন প্লেটা স্টার্ট হচ্ছে দেখেন আস্তে 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 ভিজিবল হচ্ছে এবং একটা লেফট টু রাইট যাচ্ছে এবং সুন্দর সে আমার এখানে চলে আসলো। আর একটু শর্ট করে দিয়ে আমি
একটু টাইনা সামনে দিয়ে দিলাম। এইবার দেখেন আমি যদি আবার দেই, এখন একটু গতিটা বাড়ছে, কারণ এখন দুইটা টগলের ভিতরে স্পেসটা কমছে, সেই জন্য গতিটা বাড়ছে। তার মানে একটা আরেকটার ভাইস ভার্সা। দেখেন ফুলি এখানে সেট। আমি যে প্রথম ফ্রেমটা নিছি, সে নিচে থেকে ভিতর থেকে উপর দিয়ে বের হয়ে এসে একটা জায়গাতে সেট হয়েছে। আমি চাচ্ছি এইটাকে ঠিক নিচেও একটা স্কেল দিতে। তো আমি এটাকে জাস্ট কিছু না, আমি অল্ট কপি করব, অল্টার দিয়ে কপি করছি। কপি করে কিন্তু এখন এটার পজিশনটা নিচেরটাও যা আছে উপরেরটাও তা আছে, তাহলে তো একটা আরেকটার উপর ওভারল্যাপ হবে। সেই জন্যে আমি যদি এটাকে একটু দেখেন, এটাকে সিলেক্ট করার পরে এইটার উপরে যে জিনিস এটা আছে এটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি তার পজিশনটা। আচ্ছা, যখন আমরা একটাকে কপি করছি তখন দুইটাকেই আসলে একই জায়গাতেই টগল অ্যানিমেশনের পজিশন এবং স্কেল হয়ে গেছে। এখন সুবিধা হচ্ছে যখন আমি অন করতেছি দেখেন তখন দুইটা স্কেল সমান্তরালভাবে সামনে আসতেছে। এইবার আমার আরেকটা কাজ হচ্ছে, আমি চাচ্ছি এই যে আমি পরের যে স্কেলটা নিলাম, পরের যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম, সেটা এটার সাথে সমান্তরাল আসবে না। এইটা যাবে লেফট থেকে রাইট, এটা থাকবে রাইট থেকে লেফট। সেই জন্যে সেটা করার আগে আরেকটু সহজ করে দিই আপনাদেরকে। এটাকে আমি আবার একটা কপি করব, কপি করে উপরেরটাই নিব। নেওয়ার পরে দেখেন যখনই আমি এটাকে সিলেক্ট করতেছি তখন এটার উপরে আসে। এটাকে আমি চাচ্ছি একটু সুন্দর করে এটাকে ঘুরাই দেই। আমি যদি শিফট টিপ দিয়ে ধরি তাহলে সমান্তরাল হবে, আর শিফট টিপ দিয়ে না ধরি তাহলে আমার সমান্তরাল হবে না। তো আমি এটাকে ছোট করলাম। তার আগে এটাকে একটু নিচে নামাই দেই সবার বোঝার সুবিধার্থে। আচ্ছা, এইবার কি দাঁড়াইলো ঘটনাটা, দেখেন এইখানে আমরা যে এই 3 নাম্বার যে ইমেজটাকে আমরা রাইট সাইডে রোটেশন করতেছি, আমি চাচ্ছি এটাকে আরেকটা কপি করতে। তাহলে অল্টার ক্লিক করে আমি আরেকটা কপি করলাম। কপি করার পরে এটার উপরেই আমার অপশনটা চলে আসছে। আমি এটাকে কি করলাম, একটু এই সাইডে পজিশন দিয়ে দিলাম। আচ্ছা, এইবার দেখেন আমি যদি চারটাকে মানে সবগুলো আমি জাস্ট কপি করছি আর তার পজিশন আর স্কেলিং করে শুধু ঘুরাই দিছি। এইবার যদি আমি প্লে করি তাহলে আমার যে টগল অ্যানিমেশনটা ছিল দেখেন চারটায় একত্রে ভাবে আমার একটার পর একটা তৈরি মানে চলে আসতেছে। এইবার যদি আমি চাই যে প্রথম যে জিনিসটা আমার এই ভিডিওটা আছে, ঠিক আছে, এই ভিডিওটা আমি একটু সরাই দেই পিছনের দিকে, তাইলে আমার কি দাঁড়ায়, এইটা তো ঠিক আছে। এই পজিশনে যাওয়ার পরে দেখেন এইটা আসতেছে। আমি চাচ্ছি এটাকে এইখান থেকে দিতে, এটাকে এইখান থেকে দিতে। আচ্ছা, তাহলে এইবার যদি আমি সম্পূর্ণ জিনিসটা দেখেন প্লে করি, খেলতে যাবে না, কখন যাবে? ক্লাস একটু পরে শেষ। যাও। আমি এটাই মনে করে দেখবো, এই জন্যই তো আসলাম। এইটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। ম্যাপটা কোথায় গেল? স্যার ওই যে নিচেগুলি বানাই দিলে মনে ঠিক হয়ে যাবে। দেখছেন আপনাদের মনে এত কোশ্চেন, অথচ আপনারা হ্যাঁ রাইট, একজনের সঠিক অ্যান্সার দিছে। এই নিচের ম্যাটটাকে আমি যত পর্যন্ত বাড়াই দিব সে তত পর্যন্ত যাবে। এখন দেখেন কালারটা আসছে, উপরেরটাও বাড়বে। আচ্ছা, আমরা আসলে কি করতে যাচ্ছি সেইটা তো একটু খেয়াল করি। আচ্ছা, আমরা চাচ্ছি এমন একটা অ্যানিমেশন দিতে যে প্রথমে এই জিনিসটা আসবে, তারপরে এই জিনিসটা আসবে, তারপরে এই জিনিসটা আসবে,
এবং ফাইনালি এই জিনিসটা আসবে, মানে তাহলে নিচে যে ভিডিওটা সেটার লেন্থ একটু বাড়ায় দেই, যে হ্যাঁ তুমি এই পর্যন্ত থাকো, এটার যে ভিডিওটা এটা এই পর্যন্ত বাড়ায় দেই। আচ্ছা, ইউটিউবে আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি, এর ভিতরে লেখা থাকে সাবস্ক্রাইব। বাবা বাবা দেখো একটু বাবা, hello my kid. 2 4 5 6 7 বাবা এটা মানুষটা আমার কানে বাবা ঢুকে গেছে। আপনারা অনেক সময় অনেক ভিডিওর ইন্ট্রোতে এরকম ধরনের একটা ভিডিও দেখতে পারেন যে সাবস্ক্রাইব নাও, তাকে বিভিন্ন স্টাইলে, যে আমি ফর এক্সাম্পল ফার্স্টের যে বাটনটা তৈরি হয়েছে, ফার্স্টের যে বাটনটা স্টার্ট হয়েছে সেই বাটনটাকে এখন দেখেন তো একটু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করেন, যে কি আমি করতে চাই প্রথমে এই বাটনটা আমার এখান থেকে শুরু হবে, আমি এটাকে সব কিছু আবার ডিলিট করে দিচ্ছি। দেখেন আমি প্রথম যে সাবস্ক্রাইবের যে বাটনটা আছে সেটাকে আমি সম্পূর্ণভাবে সব জিনিস দিলাম শেষ করে, মানে তার আমি চাচ্ছি এই ভিডিওটা দেখেন এখন স্টিল হয়ে গেছে, আমি চাচ্ছি ফার্স্ট যে জায়গায় আছে আবারও দেখেন আমি পজিশনটাকে অ্যাক্টিভ করতেছি, পজিশন ঠিক আছে, আমি চাচ্ছি 5 সেকেন্ড পরে, জাস্ট 2 সেকেন্ড পরে আমি আরেকটা টগল অ্যানিমেশন অ্যাড করলাম। আমি যখন প্রথমটাতে গেলাম আমার এখানে পজিশন যা আছে আমি আরেকটু যদি এডিট করি, পজিশন আমার থাকবে এইটাই। ওকে, এইখানে আমি যে টগল অ্যানিমেশনটা অ্যাড করছি এখানে আমি একটা স্কেল দিয়ে দিচ্ছি, স্কেলটাতে থাকবে প্রথমে 0, এখানে আমি 0 রাখলাম। ওকে, আমি যখন নেক্সট ফ্রেমে যাচ্ছি তখন আমি সেখানে আরেকটা স্কেল অ্যাড করতেছি এবং সেখানে দিয়ে দিলাম আমি 100। আচ্ছা, এখন খুবই হচ্ছে, এখন আপু লেগেছে আচ্ছা গান করতে শুরু করবে। আমি নিচের ভিডিওগুলোকে যদি সেভাবে অ্যাড করি, 4টা ভিডিওকে আমি একত্রে অ্যাড করছি। ওকে বাই বাই এভেন বিষয়টা ইন্টারেস্টিং না? আমি একটা লেখাকে যেইভাবে দেখতে চাই, যেইভাবে পজিশন করতে চাই, যেইভাবে স্কেল করতে চাই আমার কাছে সেইভাবেই আমার সামনে আসবে। তো আপনারা এইভাবে করে একটা ভিডিওকে নিজের মতো শেপ করে হোমওয়ার্ক করতে পারবেন। মানে টেক্সটটা ছোট থেকে কিভাবে বড় হচ্ছে একটু আর একবার দেখেন। আচ্ছা, তাহলে আমি এটাকে আরেকবার একটু ডিলিট করি, আমি শুধু একটা টেক্সট নেই, যেহেতু কালার মেট নিছি আমি টেক্সটটা ইজিলি করতে পারবো। কালারটা আরেকটু দেখে দিও। হ্যাঁ, ওকে ফাইন, আবারও দেখেন সবাই আরেকবার লক্ষ্য করেন, আমি কালার ম্যাটটাকে প্রথমে প্রজেক্টের ভিতরে গিয়ে এখানে একটা দেখেন এখানে নিউ আইটেম আছে, এই নিউ আইটেমের মধ্যে ক্লিক করব, এখানে একটা কালার ম্যাট আছে খুবই সুন্দর। এই কালার ফ্যাটের মধ্যে আমি আমার নির্দিষ্ট পরিমাণে দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা আমরা বলি
আমি যেই কালারটাকে চয়েস করতে চাই সেই কালারটাকে নিব, আমার যেইটা ভালো লাগে আমি রেড কালার, কোনো সমস্যা নেই। এখন এই কালার ম্যাটটাকে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে দেখেন আমার স্ক্রিনটা রেড কালার দেখা যাচ্ছে। এখন আর কিছুই না, আমি যদি একটা টেক্সটকে নিতে চাই আমি টেক্সটকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে আমি যা লিখতে চাই, ফর এক্সাম্পল আমি যখনই টেক্সট বাটনটাকে এখানে নিছি তখনই আমার দেখেন একটা ইফেক্ট কন্ট্রোল প্যানেলের ভিতরে একটা টেক্সট চলে আসছে। এই টেক্সটের ভিতরে যা আমি আমার কালারটাকে পরিবর্তন করে দেই, তাইলে আমার লেখাটার কালারটা পরিবর্তন হয়ে যাবে। সবসময় খেয়াল রাখবেন যে কোনো জিনিস লিখবেন আমাদের একটা সেন্টার পয়েন্ট থাকে, এই যে এরকম এখানে একটা বক্স দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। এটা সাধারণত সেন্টার থাকায় ভালো। সেন্টারের উপর ডিপেন্ড করে আসলে আমার লেখাটাকে আমি কোন পজিশনে নিব সেটাকে আমার দেখা যাবে। আচ্ছা, জাস্ট আমি একটা লেখা নিছি, লেখা নেওয়ার পরে আর কিচ্ছু করতেছি না। এবার কালার ম্যাটের উপরে যে লেখার পজিশন এটা আছে সেটাকে আমি যাই কী করতেছি, পজিশন আমি চাচ্ছি যে হ্যাঁ সাবস্ক্রাইব তুমি এখানে প্রথমে থাকবে, এবং এখান থেকে যখন স্টার্ট হবে তখন আরেকটা পজিশনে যাওয়ার পরে আরেকটা টগল অ্যানিমেশন আমি অ্যাড করব। তাহলে ফার্স্ট যে ফ্রেমটা আছে সেটার ভিতরে আমি চলে যাব, যাওয়ার পরে আমি আমার পজিশনটা আমি উপরে নিচে ডানে বামে আমার যেদিকে ভালো লাগে আমি চাচ্ছি যে এদিকে চলে যাবে, এদিকে আসার পরে এইখানে আসবে, আমি চাচ্ছি এইখানে এইভাবে আসবে। ওকে, প্রথমে এইখানে থাকবে এবং পরের যে বাটনটা আছে সেটা আমার এখানে থাকবে। এইবার যদি আমি দেখেন ভিডিওটাকে প্লে করি তাহলে সাবস্ক্রাইব, একটা কোশ্চেন করবো। শিওর। স্যার ওই যে পজিশনের নাম্বার ডাউন এরোতে ক্লিক করে নাকি মাউসের যে গুলোটা থাকে ওটা করে? এখানে আপনি ডাইরেক্টলি এই দেখেন আমি যখন মাউস পয়েন্টারটা থাকতেছে তখন আমি এটার উপর নিতেছি, মাউস পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে, তখন আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এর ভ্যালুটা বাড়াবো অথবা কমাবো। ব্যাপারটা ক্লিয়ার? আমি এর ভ্যালুটা বাড়াবো অথবা কমাবো। স্যার আরেকটা কোশ্চেন স্যার। হ্যাঁ স্যার এই যে আমরা সাবস্ক্রাইব নাও লিখলাম, এটাকে আমরা একটা অক্ষর অক্ষর করে আসে ওরকম করে কি এখানে এটা কাজ না অন্যভাবে? আচ্ছা, এইটাকেই এখন দেখাবো। দেখেন আমি আমি একটা পজিশনিং দিয়ে আমি এই একটা অ্যানিমেশন নিয়ে আসতে পারছি 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে। যে আমি এখানে যদি লিখে দেই, এখন সাউন্ডে আমি বলে দেই যে সাবস্ক্রাইব নাও, তাহলে কি হবে, আমার এই ভিডিওটা যখন প্লে হবে 3 সেকেন্ড আমার এই অপশনটা দেখাবে যেটা আমি অলরেডি ভিডিওর ভিতরে সেট করছি। এবং আরও এটাকে স্মুথ করার জন্য আমরা অলরেডি জানি টগল অ্যানিমেশনকে রাইট বাটন ক্লিক করে ইজ ইন, এবং পূর্বের যেটা থাকবে সেটাকে আমরা করে দেব ইজ আউট। এই দুইটাকে আমরা সিলেক্ট করার পরে আমাদের এখানে যে গ্রাফ এডিটর আসবে সেই গ্রাফটাকে আমরা একটু স্মুথ করে দিব। তাহলে কি হবে, প্রথম দিকে খুব দ্রুত আসার সাথে সাথে পরেরগুলোকে খুব স্মুথলি রান হবে। দেখেন আসলে খুব দ্রুত আসার পরে স্মুথলি তার পজিশনটা নিয়ে নিছে। আমরা আসলে গ্রাফটাকে এইভাবে চেঞ্জ করতে পারি। ওকে, এতটুকু ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? না স্যার, ক্লিয়ার। আচ্ছা, স্যার কালার ম্যাটের যে হাইট আর ওয়েটটা আপনি বলেন এটা কি ফিক্সড থাকবে? না, আমরা কালার ম্যাটের সময় আমাদের যেই ধরনের ডিসপ্লেতে আমি দেখতে চাই, মানে হাই রেজুলেশনে দেখতে চাই নাকি লো রেজুলেশনে দেখতে চাই, সেজন্য আমাদের অনেকগুলো রেজুলেশন আছে, সেই রেজুলেশনগুলোতে আমরা সেট করে নিব। তো সাধারণত বর্তমান সময়ে সবগুলোতেই 1920x1080 এই ফ্রেমটাই আসলে কাজ করে এবং ফুল এইচডি ভার্সন। সো আপনারা সবসময় এই রেজুলেশনটাই নেবেন। স্যার এক মিনিট, আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি সাবস্ক্রাইব নাও, এখানে প্রত্যেকটা ক্যাপিটাল যদি একটা 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 করে আসে ওরকম কি করার এখানে অপশন আছে? অবশ্যই আছে স্যার, আমি এখনই যাচ্ছি। Sure, আমাদের এখনকার একটা মানে আমাদের আজকে যে শিডিউল আছে তার ভিতরে আরেকটা জিনিস আছে। আমরা আজকে শুধু প্রথমে এখন পর্যন্ত দেখাইছি যে কিভাবে আমরা কপি করব, পেস্ট করব এবং নতুন কোনো লেখা নিব, কালার ম্যাট নিব, তার উপরে নিয়ে তাকে একটা পজিশনিং স্কেলিং দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আমরা মুভ করাইতে পারতেছি। ডিপেন্ড অন আমার ভিডিও আমি কিভাবে সাজাবো। আমি জাস্ট আপনাদেরকে একটা সিস্টেম দেখাচ্ছি যে এইভাবে করে আমরা লেফট টু রাইট কালার চেঞ্জিং অথবা এই কাজগুলো আমরা করি। আমার কথাটা হোপফুলি সবাই বুঝতে পারছেন। একটা কোশ্চেন ছিল স্যার।
হ্যাঁ শিওর। পজিশন দিয়ে তো আমরা অ্যানিমেশন করতে পারতেছি, তাহলে স্কেলটা কেন নিব স্যার? স্কেলও সিক্স সেম। দেখেন স্কেলটাও আমরা নিচ্ছি এই জন্যেই, আমি চাচ্ছি যে এইখানেও একটা এই এইখানে এইখানে একটা স্কেল আসবে। ধরেন এই পজিশনে আসার পরে একটা স্কেল নিচ্ছি আমি, যে এইখানে আমি চাচ্ছি যে এইখানে আসার পরে সে হয়ে যাবে 50%, মানে অনেক কমে যাবে। আবার যখন এই পজিশনে আসবে তখন আমি চাচ্ছি যে এটা হয়ে যাবে আমার 200%। তো এখন দেখেন মজার বিষয়টা হচ্ছে কি, আমার প্রথমে আমি দুইটা পজিশন নিছি এবং পরের দুইটা আমি স্কেল নিছি। পজিশনকে চেঞ্জ করে প্লে হেড যখন স্কেলের পজিশনে আসবে তখন আমি যেই পরিমাণে ছোট বড় করে দিছি সেই পরিমাণে ছোট বড় হবে, এবং পজিশনের জায়গায় পরে আমি যেখানে আরেকটা স্কেল দিছি যে যত বড় হয়ে যাবে সে আসলে এই দূরত্বটুকু অতিক্রম করার সাথে সাথে আমার সেই পজিশনটা হয়ে যাবে। এইবার আমরা দেখেন আমি যে কথাটা বললাম ভিডিওটা যদি আমি প্লে করি, দেখেন ছোট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে লেখাটা। ক্লিয়ার ব্যাপারটা? যে আমি আমার যতটুকু করতে চাই, আমি যদি এই পজিশনে চাই যে না 200% না, আমি আরও বড় দেখতে চাই, আমি কত বড় দেখতে চাই আমি সেটা করে দিব। তাহলে পজিশন হচ্ছে আবার দেখেন এই যে টগল এইটাতে আমি বলে দিচ্ছি আরও ছোট হয়ে যাও, তাহলে বুঝতে সুবিধা হবে সবার। খেয়াল করেন এইবার যদি আমি দেখেন বড় থেকে সে ছোট হয়ে গেছে, ছোট থেকে লাভ দিছে বড় হয়েছে, আবার বড় হয়েছে, আরও বড় হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স পজিশনের কাজ হচ্ছে আমি কোথায় রাখতে চাই, আর স্কেলের কাজ হচ্ছে আমি কতটা ছোট অথবা বড় করতে চাই। জি বুঝতে পেরেছি স্যার। ক্লিয়ার? জি বুঝতে পারছি স্যার। জি আচ্ছা এইবার আমি আবার দেখেন আরেকটা, আচ্ছা আমরা অনেক সময় দেখি না কিং কং এর ভিতর থেকে লেখা চলে আসে। আপনাদের একটা কাজ দেখাচ্ছি। কিং কং এর আমি কিং কং এর একটা ইমেজ নিচ্ছি, যে কোনো ইমেজ। ফর এক্সাম্পল আমি এই ইমেজটাই নিচ্ছি। করছি, ওকে ফাইন, এটাকে সরাই দেই। স্যার এখানে টেক্সটে লেখার যে আইকনটা ওইটা পাচ্ছি না স্যার আমারটাই, স্যার এটা কি সমস্যা? হ্যাঁ তাহলে তো অবশ্যই আপনার সেটে সম্পূর্ণ মানে পিসিতে সম্পূর্ণভাবে এটা আসে নাই, মানে ভার্সনটা হয়তো নাও আসতে পারে, কোনো জায়গায় মিসিং হইতে পারে। আচ্ছা আজকে আমরা আরেকটা যে অপশন দেখবো আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে মাস্কিং। এই মাস্কিং যদি কেউ বুঝতে পারেন আই হোপ অনেক কিছুই সে বুঝতে পারবেন। সেটা হচ্ছে দেখেন আমি জাস্ট একটা ইমেজ নিছি, ইমেজটাকে যেহেতু আমি বলে দিছি যে 10 সেকেন্ডে থাকবে, সেহেতু সে আমাকে একটা 10 সেকেন্ড লেন্থ পর্যন্ত এই ইমেজটা আমার এখানে থাকবে। আমি এই ইমেজটাকে আসলে এখন পজিশনিং স্কেলিং করে অনেক কিছু করতে পারি। তো আজকে আমরা একটা নতুন বিষয় দেখব, সেটা হচ্ছে যে এটার উপরে আমরা একটা টেক্সট লিখতেছি। ফর এক্সাম্পল আজকে আমাদের ক্লাস কত 3। আমরা এই লেখাটাকে ফর এক্সাম্পল এখানে রাখলাম। এখন আমরা খুব সহজেই দেখতে পারতেছি যে আমার একটা ইমেজের উপর আমার একটা লেখা আছে, লেখাটাকে কিন্তু কোনো পরিবর্তন আমরা করতেছি না। বাট আমরা এখন আজকে জানি যে কিভাবে পজিশন এবং স্কেল ব্যবহার করে আমরা এই লেখাটাকে বিভিন্ন মোশন দিতে পারি। আজকে আমরা আরেকটা বিষয় দেখব। অ্যাট ফার্স্ট আমি যদি ধরি যে এই পজিশনে যখন আসে তখন আমার যে স্কেল পজিশনটা আছে সেই পজিশনটা হয়ে যাবে আমার 0, এবং আমি চাচ্ছি যে এই সেকেন্ড পরে আমার আরেকটা স্কেল হবে যেখানে আমার স্কেলটা থাকবে 100। এইবার দেখেন আমি যদি ভিডিওটাকে প্লে করি, লেখাটা কেমন জানি ভিতর থেকে চলে আসতেছে না, দেখেন তো একটু।
দেখতে পারতেছেন একটা ইমেজের মধ্যে অনেক সময় আমরা লেখা দেখি, লেখাগুলো এইভাবে চলে আসে। মূলত মুভি নেমগুলো ম্যাক্সিমাম টাইম এরকম আসে। মুভির নেমগুলো আসে, রাইট, ইউ আর রাইট। আচ্ছা, আমি চাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, এর স্কেল আমি রাখবো না, বা আমি চাচ্ছি এই লেখাটার পজিশন কি হবে, যখন এইখানে আগের পজিশনে থাকবে, এইখানে থাকবে, তখন লেখাটা থাকবে এইখানে, এবং এইখানে আমি যখন একটা পজিশন অ্যাড করে দিচ্ছি, দেখেন এখানে একটা টগল অ্যানিমেশন অ্যাড হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এইখানে পজিশনটা আরেকটু লেফটে, আর একটু এখানে থাকবে। ওকে, এইবার একটা নির্দিষ্ট সময় পরে আমি যখন এটাকে প্লে করলাম, তখন এখানে আরেকটা টগল অ্যানিমেশন অ্যাড করি, তখন আমার এখানে দেখাইলাম যে আমার এই পজিশনটা থাকবে এইখানে। ওকে, এবার আমরা এটাকে রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফার ইজ ইন এবং ইজ আউট করি। দুইটার ভিতরে আমরা গ্রাফ এডিটর একটু যাই, যাওয়ার পরে অবশ্যই এটাকে একটু টান দিয়ে বড় করে দিই। ওকে, দেখেন লেখাটা লেফট থেকে রাইটে যায়, আবার লেফটে চলে আসছে না? আমরা ভিডিওর ভিতরে অনেক সময় অনেকের লেখা দেখি লেফট টু রাইট, রাইট টু লেফট, এইভাবে করে মুভ করে। আসলে সেই লেখাগুলোর ভিতরে আমরা এরকম করে তার পজিশন চেঞ্জ করতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? যদি আমরা কোনো ইমেজের ভিতর থেকে এরকম লেখা আনতে চাই, তাহলে আমরা পারবো না সবাই? জি পারবো। জি আচ্ছা, জি স্যার। এই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, একটু পরে আপনাদেরকে সময় দিচ্ছি, আরেকটা কাজ আছে একটু দেখাই, তারপর আমি বলি যে কোথায় আসলে কোন জিনিসটাকে অ্যাপ্লাই করব আমরা। আচ্ছা, দেখেন আমরা আবার একটা ভিডিও নিচ্ছি, আমাদের যে পূর্বের ভিডিও ছিল সেই ভিডিওটা, এটাকে আমি আনলিঙ্ক করি, আমার সাউন্ডটাকে একটু রিমুভ করে দেই। আচ্ছা, তো এই ভিডিওটা যখন আসে, এই একটা পজিশনে আসার পরে আমি চাচ্ছি আরেকটা ভিডিও করে নিচ্ছি, এই ভিডিওটা একটু গ্লোসি। আচ্ছা, আপনারা একটু দেখেন, আমরা একটা এই বাটনের, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আগে দেখাই দেই, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবেন। সাপোর্টেড না, কোথায়? আচ্ছা, ওটা দিয়ে দেখাই, এটাই যেহেতু আছে। আচ্ছা, এই ভিডিওর ভিতর আজকে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে ভিডিওটা যখন আমার সিলেক্ট অবস্থায় আসে, একটু খেয়াল করেন, পার্টটা আসলেই খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখার মতো, এবং এই কাজটাকে আপনাদের সবাই করতে হবে। কি, আমি চাচ্ছি এইখানে একটা মাস্কিং করতে। মাস্কিং জিনিসটা কি? আপনারা ফটোশপে এবং ইলাস্ট্রেটরে বোথ জায়গাতেই দেখছেন মাস্কিং। তো মাস্কিং একটা মজার বিষয়, যেমন ধরেন এই মাস্কিং করতে আমার তিনটা জিনিসের টুলস এখানে আছে।
একটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। আমি চাচ্ছি এই অবজেক্টটা এই পজিশন থেকে আর থাকবে না, এইখানে যে আছে এই পজিশন থেকে আর থাকবে না। সেটা আমি কিভাবে করতে পারি? প্রথমে দেখেন আমি এই মাস্কিংটাকে যখন সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে এই ফ্রেমে এইখানে এগুলাকে আমি সিলেক্ট করি, একটু দ্রুততার সাথে করি যেহেতু মাস্কিংটা দেখাবো। আচ্ছা, দেখেন এটার উপরে জাস্ট আমি একটা কাজ করলাম, মাস্কিংয়ের এই যে পেন টুলের মতো যেটা আছে সেটাকে নেওয়ার পরে আমি এটাকে মাস্কিং করছি। মাস্কিং মানে একটা পজিশন থেকে তাকে আমি সমস্ত জিনিসটাকে ঘুরে আসার পরে এখানে আমি পজিশনিং করছি। করার পরে যদি আমি এখানে ইনভার্স দেই, তার মানে দেখেন শুধু এই পজিশনটা দেখা যাচ্ছে না, বাকি সব পজিশনই আমার দেখা যাচ্ছে। আর যখন আমি এই ইনভার্টটাকে না দিব, তখন আমি এটা সিলেক্ট করব, তখন শুধু যেই পজিশনটা আমি মাস্কিং করছি সেই পজিশনটা আমি করতে পারি। এইখানে একটা অপশন হচ্ছে যদি আমরা একটা ফ্রেম পিছনে যাইতে চাই তাহলে আমি যাব, দেখেন স্টেপ ব্যাক 1 ফ্রেম লেফট, এবং এইটা হচ্ছে আমার স্টেপ ফরওয়ার্ড 1 সেকেন্ড রাইট। যখন সে 1 সেকেন্ড রাইটে যাচ্ছে, দেখেন আমি আরেকটা স্টেপে যাচ্ছি, আরেকটা স্টেপে যাচ্ছি, আরেকটা স্টেপে যাচ্ছি। যাওয়ার পরে এইখানে যখন আমি মাস্ক মেথডটাকে ক্লিক করব, এই পজিশনে আমি চাচ্ছি যে এটা ঠিক আছে। নেক্সট আমি যখন আরেকটা ফ্রেম একটা ফ্রেম আমি সামনের দিকে যাব, আমি চাচ্ছি মাস্কিংটাকে আবার একটু রাইট সাইডে নিতে। আচ্ছা, যদি আমার ইনভেস্টটাকে সিলেক্ট থাকে তাহলে এইটাই থাকবে। ওকে, এই ভিডিওটার নিচে আমি আরেকটা ভিডিও এবার দিয়ে দিই। এটাকে এবার কপি। আচ্ছা, মাস্কিং অপশনটা আমি আবার উঠাই দিচ্ছি। যখন আমি মাস্কিং অপশন উঠাই দিব তখন মাস্কের উপরে যায় আমি ডিলিট বাটন ক্লিক করব, নো ইস্যু। এটাকে আরও অন্য একটা ভিডিও দিয়ে আপনাদের দেখাইতে হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই ভিডিওটাকে যখন আমরা রাইট বাটন ক্লিক করব তখন আমার ভিডিওর ভিতরে দেখেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পিড অ্যান্ড ডিউরেশন। সবাই কি দেখতে পারতেছেন এই ভিডিওটার স্পিড অ্যান্ড ডিউরেশন? জি, দেখা যাচ্ছে। এই স্পিড অ্যান্ড ডিউরেশনে যখন আমি ক্লিক করব, এই এই ভিডিওটাকে যদি আমি চাই যে অনেক বেশি দ্রুততার সাথে সামনের দিকে আগাবে, তাহলে আমি এটার স্পিডটাকে কি করব, বাড়াবো নাকি কমাবো। যেমন দেখেন এখানে যদি আমি 50% করে দিই এবং আমি ওকে দেই, তারপর যখন আমি ভিডিওটাকে রান করাবো তখন ভিডিওটা স্লো হয়ে যাচ্ছে। আমি যদি চাই এই ভিডিওটাকে রাইট বাটন ক্লিক করার পরে আবার এর স্পিড অ্যান্ড ডিউরেশনটাকে আমি 150 করব। এবার দেখেন আমি ভিডিওটা যখন রানিং করতেছি তখন সে দ্রুত হচ্ছে। কোনো একটা ভিডিওকে কিভাবে দ্রুত এবং স্লোয়ার করে, এটা তার একটা অপশন। ক্লিয়ার সবাই? কোনো একটা ভিডিওকে স্পিড ইনক্রিজ করা এবং স্পিড ডাউন করা। স্যার ক্লিয়ার। তবে স্যার ভিডিওতে স্যার একটা পোরশন স্লো করে আবার বাকিটা ঠিক থাকে, এটা কিরকম করে স্যার? একদম সিম্পল। আমি চাচ্ছি যে প্রথম এই সেকেন্ড পর্যন্ত স্পিডে হবে এবং তারপরে আমি আবার এই রোজার টুল দিয়ে আমি এখানে কাটবো। কাটার পরে যতটুকু পজিশন আমি চাই যে স্লোয়ার হবে সেখান পর্যন্ত আমি কাটবো। কাটার পরে সিলেক্ট বাটনে ক্লিক করার পরে যে এটা আছে সেটাকে আমি একটু দূরে সরাই দেবো। কেন? কারণ এটাকে চাচ্ছি আমি এখন করতে, মানে স্লোয়ার করতে। তো স্লোয়ার করতে আমি এটাকে তার আগে এখানে একটা রিপিল ডিলিট দেই। এখন দেখেন আমার প্রথম স্পিড, এইটার স্পিডটাও যা এইটার স্পিডটা দেখেন একই, তাই কি না? আমি চাচ্ছি সমস্যাটা কি এইভাবে অ্যাড করবে স্যার?
রাইট, আমরা এইভাবে কইরা আরেকটা কাজ করতে পারি। দেখেন একবার সহজ জিনিস, এখানে আসার পর আমি যদি এটাকে টানি তাহলে এই স্পিডটা স্লো হয়ে যাবে। এখন দেখেন একদম স্লো মোশন হচ্ছে আমার যতটুকু দরকার। আমি যদি চাই না স্লো আর নয় ফাস্টার হবে, তখন আমি এটাকে আবার সামনের দিকে নিয়ে আসবো। এবার দেখেন আমি এই ভিডিওটাকে যতটুকু ক্লোজ করে দিব, ফার্স্টে ভিডিওটা স্লো যাচ্ছে, ফার্স্টে ভিডিও স্লো, পরের ভিডিওটা দেখেন এক, ব্যাপারটা ক্লিয়ার সবাই? জি স্যার আচ্ছা। clear। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি আমি গতকাল একটা বায়ার রিকোয়েস্ট পেয়েছি, সেখানে হচ্ছে যে ভিডিওটা সেম থাকবে কিন্তু আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওটা হচ্ছে ব্লার হয়ে যাবে। এটা কিভাবে করা সম্ভব? আচ্ছা, সেটার জন্য বেশ কিছু ইফেক্ট আছে। আমরা সেই ইফেক্টটার অলরেডি আজকে দেখাইছি। দেখেন গ্লোসি আর ব্লার একটা আছে। এই যে দেখেন ব্লার, ব্লার ইন ব্রাউ। আপনি যে ভিডিওটার উপরে দিবেন, আমার হয়েছে প্রথমে ভিডিওটা ব্লার হয়ে সামনের দিকে আগাইছে। আমি যদি চাই এই মাস্কিংটা আমার এখানে আজকে হচ্ছে না, আমি এটাকে আবার একটু কারেকশন করে আপনাদেরকে দেখাবো যে শুধু আমার এই লেখাটা থাকবে, এই এই মানুষটা থাকবে, এর বাইরেগুলো আপনার ফেড হয়ে যাবে। তো সেটা আমরা অনেকভাবে করতে পারি। আসলে এই ভিডিওটা থেকে আমরা অপাসিটিও কমাইতে পারি। স্যার হ্যাঁ বলছি মানে ব্লার কি একটু বেশি করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, যখনই দেখেন আমি এখানে একটা ব্লার অপশন নিছি, হ্যাঁ তখন আমার এই ব্লারের সমস্ত পজিশনগুলো এখানে চলে আসছে। এখন যদি আমি চাই যে ব্লারটাকে আর একটু কম করব, বেশি করব, এই যে এখানে সব ধরনের অপশনটা দেওয়া আছে। দেখেন আমি ব্লারটা কম করতেছি, বাড়াইতেছি, আমি চাচ্ছি যে এতটুকুই ব্লার হবে, এর বেশি হবে না। সো এখন দেখেন আমার ইজিলি ওই অতটুকু হালকা পজিশনটাই আমার ব্লার হইলো। এখানে আমার ব্লারের ভিতরে ব্লারের সমস্ত ধরনের ইফেক্টগুলো দেওয়া থাকবে, সেটা থেকে আমরা ব্লার করব। স্যার মানে এই পর্যন্ত আমি বায়ার রিকোয়েস্ট এরকম ধরনের রিকোয়েস্ট তো বেশ কিছু পাইছি যে ব্যাকগ্রাউন্ড শুধু ব্লার করতে হবে। আচ্ছা আচ্ছা মানে এর উপরে মোটামুটি ভালো একটা কাজ আসে বলে মনে হয় আমার। আচ্ছা। ওটা মাস্কিংটা দেখাই দিলে বুঝতে পারবে। হ্যাঁ, আমি যখন মাস্কিংটা ক্লিয়ার করব তখন আরও ভালো বোঝা যাবে যে আসলে মাস্কিংটা আমার কাছে মনে হয় খুব মানে কঠিন একটা চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, না না, খুব কঠিন চ্যাপ্টার না। আমি বলছিলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো অনেক সময় অনেক জিনিসটা কাজ করে। আমার এখন এই জিনিসটা করতে গেলে কী করতে হবে, আমার পিসিটাকে একবার রিস্টার্ট দিতে হবে, অথবা আমার এই প্রোগ্রামটাকে নিয়ে আবার রিস্টার্ট মারতে হবে, তাইলেই আমার কাজটা করবে। কিন্তু ওইটা করতে গেলে এখন যে পরিমাণ টাইমটা ওয়েস্ট হইতেছে, আমার মনে হচ্ছে আমি আমার আদার্স যে অপশনগুলো আছে সেটাকে ক্লিয়ার করি। নেক্সটে আমরা মাস্কিং, ফেদারিং এই কয়েকটা জিনিস একটু দেখলেই হয়তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা সম্পর্কে আপনাদের ধারণা হবে। যেমন আজকে আপনারা যারা পজিশনিং, স্কেলিং অথবা বিভিন্ন নাম বিভিন্নভাবে আসতেছে, অথবা একটা রেক্টেঙ্গুলার ফ্রেম দেখলেন যার ভিতরে আমার সাবস্ক্রাইব নাও লেখাটা আসলো, এই যে যে অপশনগুলা, এইগুলাই কিন্তু ব্যবহার করা আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কাজ। তো এরপরে হচ্ছে ফাংশনটাকে অ্যাপ্লাই করা। তো আমরা আজকে পর্যন্ত যে জিনিসটা শিখলাম যে কোথায় গেলে এই জিনিসটা থাকতেছে, বা কিভাবে আমরা দুইটা ভিডিওর ভিতরে ট্রানজ্যাকশনগুলো আমরা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারতেছি। আরেকটা যে বিষয় আছে, যেমন এটার ভিতরে যদি সাউন্ড থাকতো, আমরা এই ইফেক্টগুলোতে যেমন নয়েজার, আমি নয়েজ একটা আছে, ইফেক্ট আছে, আমি নয়েজ যদি ব্যবহার করি ডিনয়েজার, তাহলে কী হবে, এই অডিও মানে ভিডিওটার ভিতরে যে অডিও থাকবে সেই অডিও থেকে আসলে নয়েজটাকে ক্লিয়ার করবে। তো মূলত এইগুলো সবই আসলে ইফেক্টের কাজ। আমি এইখানে থেকে ডাইরেক্টলি আপনাদেরকে দেখাইছি যে ইফেক্টের ভিতরে গেলে যে কয়েকটা অপশন আপনি পাবেন, তার ভিতরে ভিডিও ইফেক্ট, ভিডিও ট্রানজ্যাকশনটা আমি দেখাইছি। এখন আপনাদের কাজ হচ্ছে, যেমন অডিও আছে, অডিওর কয়েকটা ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলোকে একটু অডিওর উপরে অ্যাপ্লাই করবেন, কারণ সেই পরিমাণ সময় তো হচ্ছে না যে আপনাদেরকে সেটা দেখাবো। স্যার এই ফটোশপে তারপর ইলাস্ট্রেটরে আমরা যেভাবে মাস্কিং করি স্যার, প্রিমিয়ার প্রো তো ওইভাবে কোনো সিস্টেম নেই স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে দুইটা ব্যাকগ্রাউন্ড মানে দুইটা লেয়ার একসঙ্গে করে একবারে মাস্কিং করতেছে। হ্যাঁ, আসলে সেটাই, এটা এরকম নেই। এইটা এইভাবেই করব, কিন্তু আসলে একটু মাঝখানে আছে যে ফ্রেম বাই ফ্রেম ধরে যদি করি তাহলে আমার জিনিসটা সুন্দর হবে, মানে একদম প্রত্যেকটা স্টেপ দেখতে চাই, মানে পারি। আচ্ছা, এরপরে একটা বিষয় হইতেছে, আমরা নেক্সটে কী কী ভিডিওগুলো আরও করব। দেখেন এই নেক্সট 3 দিন হচ্ছে আমাদের শুধু অ্যাপ্লিকেশন সেন্টার। আমরা আজকে পর্যন্ত যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কোথায় কোন অপশন থাকে,
আমরা কিভাবে সেটাকে কপি করতে পারি বা সেটার উপর সিলেক্ট করলে তার ইফেক্ট কন্ট্রোলগুলোকে আমরা দেখতে পারি, অথবা পজিশনিং, স্কেলিং, ফেদারিং, অথবা আরও দেখলাম যে ব্লার করতে চাইলে যে ধরনের ইফেক্ট নিতে চাই সেই ইফেক্টটার একটা অপশন আমার ইফেক্ট কন্ট্রোলে চলে আসতেছে। আরেকটা দেখেন আমরা, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার আমরা একটা শেপে কিছু ইফেক্ট দিলাম, সেই একই ইফেক্ট গুলো কি কপি করে অন্য শেপে দেওয়া যায়? হ্যাঁ, সেটা আপনি ডাইরেক্টলি যেই লেয়ারটার উপরে কাজ করছেন, যে লেয়ারটাকে আপনি কপি করছেন, ওইখান থেকেই আপনি কপি করবেন এবং পেস্ট করবেন। স্যার আমি চাইতেছি আমার শুধু ইফেক্ট আমি কপি করব। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি যখনই কোনো ইফেক্ট আপনি এখান থেকে নেবেন, যেমন স্যার খুবই দুঃখজনক ব্যাপার স্যার, ভিডিও রেকর্ড হচ্ছে না ক্লাসটা। হ্যাঁ হচ্ছে, রেকর্ড হ্যাঁ আগে আমি আগেই রেকর্ড দিয়ে রাখছি, সমস্যা নেই, আমি রেকর্ড দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, এইটা এইবার দেখেন আমি এই কালারটার উপরে আমরা যদি ক্লিক করি এবং এখানে দেখেন উইন্ডোতে যাওয়ার পর একটা লুমেট্রিক কালার আছে, খেয়াল করেন লুমেট্রিক কালার। এই লুমেট্রিক কালার যখন আমি টিপ দিব তখন আমার এই ভিডিওটার কিছু কালার ইফেক্ট আমার এখানে চলে আসছে। এইবার দেখেন আমি যদি সুন্দর একটা সহজ সিস্টেম বলবো, সেটা হচ্ছে যে আপনারা যাবেন কার্ভে। এই কার্ভে যাওয়ার পরে এই কার্ভটা লেফট টু রাইট দেখবেন স্ট্রেইট আছে। তো আমি চাচ্ছি যে এই স্ট্রেট না, এই অপশনটাকে একটু উপর উঠাই দিব এবং এইখান থেকে আসার পরে এখানে একটু নিচে নামাই দিব। তাহলে কেমন একটা এস এস কার্ভ হইল, রাইট, এস এর মতো হয়ে গেল কার্ভটা। এবার দেখেন আমার ভিডিও কোয়ালিটিটা অটো একটা চেঞ্জ এসে গেছে। আর এতক্ষণ আমরা যে ভিডিওটা দেখতেছিলাম আর এখনকার যে ভিডিওটা চেঞ্জ আসছে না অনেকটাই। স্যার এটাকে কি কালার গ্রেডিং বলে? না, কালার কারেকশন। আমরা জাস্ট একটা কালার কারেকশন করতেছি, যে ওনার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমাদের কাছে কালারটা খুব একটা ইফেক্টিভল না। তো সেই জন্য আমরা কি করছি, উইন্ডোজে যাওয়ার পরে আমরা লুমেট্রিক কালারটা নিয়ে আসছি। লুমেট্রিক কালারটা নিয়ে আসার পরে আমরা কালারটা যে কার্ভ আছে সেই কার্ভটাকে আমরা চেঞ্জ করতেছি। আরও অনেক কিছুই আমরা চেঞ্জ করতে পারতাম, যেমন এই বেসিক কালার কারেকশনে যাওয়ার পরে আমি ইচ্ছা করলে আমার নিজের মতো কাস্টমাইজ করে দিতে পারতাম, যে হ্যাঁ আমার এটাকে এই টেম্পারেচারটা এরকম দরকার অথবা এটাকে এরকম দরকার। আমার আসলে এটাকে নিজের মতো কাস্টমাইজ করা। তো আমি যদি নিজের মতো কাস্টমাইজ করতে না চাই তাহলে আমার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে কার্ভটাকে এস কার্ভ করে দেওয়া। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা হোয়াইট, রেড, গ্রিন এবং ব্লু চারটা যে কালার আছে, মূলত RGB যে কালার, সেই কালারটাকেও সিলেক্ট করা আছে। আমি চাচ্ছি যে শুধু গ্রিনটার পরিমাণ একটু বাড়াবো, তখন আমার গ্রিনের পরিমাণ বাড়বে। আমি চাচ্ছি যে রেড যেটা আছে সেটার পরিমাণটা একটু নেগেটিভের দিকে যাবে, তখন দেখেন যে এটার ভিতর থেকে যে নেগেটিভ যে অপশনটা আছে সেটা একটু অন্যরকম হয়েছে। তো আসলে এইটার সব থেকে সহজ একটা সিস্টেম আমি আপনাদেরকে বলে দিলাম, যে কার্ভের যে সিস্টেম সেই কার্ভটাকে এস কার্ভ রাখা এবং আপনার ডিমান্ড অনুযায়ী RGB কালারের যে কোনো কালারটাকে আপনি পরিবর্তন করে আপনার মতো করে নিতে পারেন। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা অপশনটা খুবই মজার। যখন সঞ্জীব ভাই যেটা বললো স্যার গ্রেডিয়েন্টের কথা, স্যার এখানে কি গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যাবে? এইখানে দেখেন অলরেডি গ্রাডিয়েন্টে যদি বলেন যে এখানে অলরেডি 3টা কালার আছে, আসলে RGB কালারটা কি, যেই 3টা কালারের ভিতরে আপনি কোন কালারটাকে প্রাধান্য দিচ্ছেন এবং সেই কালারটাকে আপনি আপ করতেছেন নাকি ডাউন করতেছেন, তার ভ্যালু কমাবেন না বাড়াবেন, এইটা ডিপেন্ড করবে আপনার সৌন্দর্য এবং আপনার ভিডিওর ক্যাপচারটা। এখন আমি যদি চাই, ফর এক্সাম্পল আমার ইচ্ছা হইলো যে না আমার রেড আমার স্ট্রেট থাকবে, গ্রিনটাকে আমি এস যে কাপটা করছি এস কাপটাকে আমি আরও চেঞ্জ করব, বা এই দেখেন এস কাপটাকে আমি আরও চেঞ্জ করবো, আমি চাচ্ছি যে এরকম হোক, আমার কালারটা এরকম হলে ভালো হবে, আমার পছন্দ হচ্ছে। তো এটা ডিপেন্ড করবে আসলে আপনার উপরে, আপনি কি করতে চান বা আপনার কালারটাকে কিভাবে আপনি প্রেজেন্টেশন করতে চান, নাথিং ইলস, অন্য কিছু না। তো এইখানে আপনার সব ধরনের মানে কার্ভটাই আমার এখানে আছে। ব্যাপারটা ক্লিয়ার সবাই, যে আমার ডিপেন্ড আসলে আমি কিভাবে করব এইটাই। আচ্ছা, এইবার দেখেন আমি যে কোনো একটা ভিডিও আমি শ্যুট করছি, এইবার এই ভিডিওটাকে আমি একটু অ্যানিমেশন হিসেবে মানে একটু সিনেমেটিক দেখতে চাই। সিনেমেটিক দেখাটা আসলে কি বিষয়টা কি, দেখবেন যে কোনো মুভি অথবা যে কোনো জিনিস টপ এবং বটমে একটা কালো আবরণ থাকে। তো কালো আবরণটা কি, আমি ফর এক্সাম্পল এই ভিডিওটা এইটার উপরে আমি এই যে রেক্ট্যাঙ্গুলার যে শেপটা আছে সেটাকে নেওয়ার পরে আমি একটু উপরে দিয়ে দিব, যে হ্যাঁ
এই উপরে এইটুকু পজিশন একটু কি থাকবে, এই যে শেপ যেটা দেখেন শেপ চলে আসছে, এই শেপটা আমার ফিল থাকবে সম্পূর্ণ কালো কালার দিয়ে। ব্যাস আমি চাচ্ছি যে এই 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 কালো অংশটা থাকবে এই উপরে, এবং সেম একটা কালো অংশ থাকবে আমার নিচে। একটু বড় করে দেই তাহলে আরো ভালো ই হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অল্টার ধরে কপি করে। আচ্ছা দেখেন, আমি জাস্ট দুইটা ব্ল্যাক বর্ডার দুইটা সাইডে ইনসার্ট করাইছি। এবার দেখেন তো আমার ভিডিওটা আগের থেকে দেখতে একটু অন্যরকম লাগতেছে না? সবাই একটু আমার সাথে একমত হবেন কিনা? জি স্যার, নাটকে এরকম থাকে বা ছবিতে এরকম থাকে উপরে। আসলে এইটা কেন থাকে? একটা সিনেমেটিক লুক দিতে গেলে আমরা অনেক সময় এই কাজগুলো করি, যে এটার উপরে একটু ব্ল্যাক করে দিলাম, নিচে একটু ব্ল্যাক করে দিলাম। এটার সাথে যদি একটু সাউন্ড অ্যাড হইতো তাহলে এবার দেখেন তো আগের থেকে অনেকটা এটার গ্রেডটা চেঞ্জ হয়ে গেছে। আপনি যে কোনো ভিডিও করেন যদি সেটা সিনেমেটিক লুক দিতে চান তাহলে আপনার জন্য একদম সহজ হচ্ছে, আপনি ভিডিওটার কালারটাকে কারেকশন করবেন এবং উপরে এবং নিচে যে দুইটা পজিশনে আমরা ব্ল্যাকটা দিব। এই ব্ল্যাক অংশটা কেন দিব? ব্ল্যাক দেওয়ার অর্থ হইতেছে আমাদের চোখের এক ধরনের লুমিনার রে যেটা আছে, সেটা ব্ল্যাক পজিশনের ভিতরে যে অংশগুলো থাকবে সেটা আমাদের চোখে খুব ভালো ধরার একটা ক্যাপাসিটি রাখবে। মানে সে সবসময় ওই মাঝখানেই দেখতে পারবে, এর উপরে বা নিচের অংশটাকে কিন্তু সে কখনোই দেখবে না। বাট এটা তার ভিতরে একটা ফিল আনবে যে এটা আমার একটা সিনেমেটিক লুক। তাহলে আপনারা কি অবশ্যই এটা করতে পারবেন যে যে কোনো একটা ভিডিওকে সিনেমেটিক লুক দেওয়া? আচ্ছা, কিভাবে করব? হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল আমার। জি জি বলেন। আচ্ছা, আমরা কোন ভিডিওতে বাইরে থেকে অডিওটা কিভাবে এড করব? মানে আমি কালকে একটা ভিডিওতে এড করতে চাচ্ছিলাম, বাট অপশনটা আমি খুঁজে পাচ্ছিলাম না। ইনপুট মিডিয়া আচ্ছা, মাধ্যমে করতে পারেন, বা অডিও টাইনে নিয়ে আসা হচ্ছে এই প্রিমিয়ার ফোনের মধ্যে দিয়ে দেবেন, অটোমেটিক ইনপুট হয়ে যাবে। রাইট। আমার যে অডিওটা আমার আছে আমি সেই অডিওটা এখানে ক্লিক করব, যেখানে অডিওটা আছে সেখান থেকে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি জাস্ট আমার যদি অডিও থাকে, দেখেন এটা নিচে একটা অডিও আছে, আমি এটাকে আনলিঙ্ক করি। ফর এক্সাম্পল আমার এই ভিডিওটা নাই, এখন শুধু অডিওটা আছে, এটাকে আমি ওইখান থেকে নিয়ে আসার পরে আমার যে ভিডিওটা নিচে দরকার আমি সেখানে দিয়ে দিচ্ছি। ব্যাস। স্কুল के साउंड স্যার প্রিমিয়ার প্রো কি এএমআর ভার্সন যেটা আছে মানে রেকর্ডিং এর যেটা, ওটা কি এডিট করতে পারে? হ্যাঁ অবশ্যই করতে পারে, দেখাবো, আমরা অডিও মানে অ্যাডোবির এডিশন দিয়ে আমরা সেই কাজটা করব, ওইখান থেকে আমরা এখানে নিয়ে আসব। আচ্ছা, প্রিমিয়ার প্রোতে আনলে মেবি করে না স্যার। দেখি কিভাবে করা যায়। কারণ এই জন্যই তো আমরা ফরম্যাটটাকে আপনাকে দেখাইছি যে কোন কোন ফরম্যাট আসলে কে সাপোর্ট করে। তো যদি না করে তাহলে তার জন্য তো একটা রাস্তা আমাদের কাছে আছে, রাইট? রাস্তা তো করতে হবে। যেমন আমরা জুমের যে ভিডিওটা ডাইরেক্টলি আপনাদের ইউটিউবে আপলোড দিতে চাই কিন্তু আমরা পারি না, সেজন্য আমরা কি করি, যে কোনো একটা কনভার্টার দিয়ে তাকে কনভার্ট করে নিই। সো আপনার এএমভি ফাইল, এভিআর ফাইল, এসিসিআর ফাইল, এই ফাইলটাকে আমি সিম্পলি একটা অডিও ফরম্যাটে চেঞ্জ করা আমাদের কাছে তো নিশ্চয়ই কোনো ব্যাপার না। আমরা জাস্ট ওটাকে কনভার্ট করে নিয়ে এসে ভিডিও এখানে নিয়ে চলে আসবো। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আপনি একবার চেষ্টা করবেন, দেখবেন পারেন কিনা। আচ্ছা, আজকে অ্যাট এ গ্লান্সে আমরা যেটুকু শিখলাম সেটুকু একটু এক্সপ্লেন করি। নাম্বার 1, আমরা কোনো একটা, যেমন সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেই বাটনটাকে আমরা আমাদের মতো সুন্দর মতো কাস্টমাইজ করতে পারি। যেমন লেফট টু রাইট, রাইট টু লেফট, যে কোনোভাবে আমরা এটাকে সামনে আনতে পারি। 3 থেকে 5 সেকেন্ডের একটা সিকোয়েন্স আমরা তৈরি করতে পারি খুব ইজিলি, যে আমার 3 থেকে 5 সেকেন্ডের ভিডিও মানে লেফট টু রাইটে যাবে এবং সাবস্ক্রাইব লেখাটা উঠে আসবে। এই ধরনের কাজগুলো আমরা করতে পারি। আমরা দেখলাম একটা স্টেল ইমেজের ভিতর থেকে কিভাবে একটা লেখাকে আমরা বিভিন্ন পজিশনিং এবং স্কেলিং করে আমরা দেখতে পারি যে হ্যাঁ ছোট থেকে বড় হয়ে যাচ্ছে বা ভিতর থেকে একদম বাইরে হয়ে চলে আসতেছে। এই জিনিসটা আমরা দেখলাম। ভিডিওটাকে আমরা কিভাবে স্লো করতে পারি, বৃদ্ধি করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখছি। আর কি দেখলাম,
কোনো একটা ভিডিও, দুইটা ভিডিওর ভিতরে আমরা কিভাবে ট্রানজ্যাকশন ইউজ করতে পারি। আর কি দেখলাম, আমরা ভিডিওটাকে কিভাবে সিনেমেটিক একটা লুক দিতে পারি। দেখেন আমি যে পয়েন্টগুলো বলছি, এই প্রত্যেকটা এই 5টা অথবা 6টা পয়েন্টই আপনাদের হোমওয়ার্ক। আপনারা যে কোনো একটা ভিডিওর উপরে অথবা আপনারা নিজেরা শ্যুট করেন। আমার এইটা দেখে খুব ভালো লাগে, আপনারা অনেকগুলো ভিডিও অনেকে শ্যুট করে নিজে নিজে স্ট্যাবিলাইজ করছেন এবং গ্রুপে আপডেট দিছেন। সো আমি বলবো আপনি যেটা শিখছেন, আপনার এই গ্রুপে যত মেম্বার আছে নিশ্চয়ই সে সেটা শিখে নাই। সো আপনারা বাসায় যদি একটু প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে এই জিনিসগুলো আরও কিছু করতে পারবেন। আমি আপনাকে 5টা অপশন দেখাইছি। আপনি ভিডিও ট্রানজ্যাকশনের ভিতরে দেখবেন 20টা অপশন আছে। আপনি কি করেন, একটা ভিডিও নেন, ভিডিওটাকে নিয়ে তাকে রোজার টুল দিয়ে যতবার খুশি তাকে কাটেন। কাটার পরে আপনার যতগুলো ইফেক্ট আছে, আপনি এই সবগুলো ভিডিও ট্রানজ্যাকশনকে আপনি দেখেন। আপনি সেটাকে একটার পর একটা অ্যাপ্লাই করেন এবং ফাইলটাকে সেভ করেন। দেখতে পাবেন এই দুইটা ভিডিওর মাঝখানে আমার যে ভিডিওটা আসলে আমি ট্রানজ্যাকশন আমি ব্যবহার করছি, আমি যদি সেই ট্রানজ্যাকশনটাকে একটু দেখতে চাই আসলে আমাকে কিভাবে লুকটা দিচ্ছে, দেখেন খুব দ্রুত চলে যাচ্ছে। আমি এটাকে একটু বাড়াই দিই যে হ্যাঁ আমার এই ডিউরেশনটা যাতে একটু বেশি হয়, তাহলে আমি এই ডিউরেশনটা আসলে কীভাবে একটার মধ্যে কাজ করতেছে দেখেন। আমি যদি এখন সারি আমার একটা 3D, দ্যাট মিন্স কিউব স্পিন আমাকে কী ধরনের একটা ট্রানজ্যাকশন দিচ্ছে, দ্যাট মিন্স এর উপরেও কিন্তু আপনি কাজ করতে পারেন। সো এই কাজগুলো আমরা আজকে দেখলাম। আই হোপ সবাই হোমওয়ার্কগুলো করবেন। আমার এই যে 4-5টা কাজ, এই হোমওয়ার্কটা করবেন। আগামী 3 দিন শুধু আমরা ট্রানজ্যাকশন মাস্কিং ফেদারিং এই জিনিসগুলোকে একটু দেখব লাস্ট। আর এই পর্যন্ত যতটুকু বুঝাইছি, কারও কোথাও সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি বলবেন। একটা কথা বলতে হচ্ছে স্যার। শিওর। স্যার আমার টেক্সটে ওই আইকনটা পাচ্ছি না স্যার, এটা কি করা যায় স্যার, একটা সমাধানটা? এইটার সমাধান হচ্ছে কাইন্ডলি আপনি আপনার প্রিমিয়ার প্রোটা আবার আনইনস্টল করবেন এবং ইনস্টল করবেন। যদি এরপরও না আসে তাহলে বুঝতে পারবেন আপনি যে সফটওয়্যারের ভার্সনটা নামাইছেন এইটা সম্পূর্ণভাবে সঠিক না। যদি সেটা সঠিক না হয় তাহলে আপনার পিসির যে কনফিগারেশন আছে হয়তো সে তাকে সাপোর্ট দিতে পারতেছে না। স্যার অনেক সময় দেখা যায় স্যার প্রিফারেন্সের ভিতরে কিছু ফাংশন হাইড করা থাকে, তো এই ক্ষেত্রে কি আপনি সেটাকে একটু দেখতে পারেন, হয়তো বা কোনো কিছু মিসিং করতে পারেন অথবা করতে পারেন। আসলে সেই ধরনের সমস্যার সমাধান খুঁজতে গেলে দেখা যাবে অনেকটা সময়ের ব্যাপার, যেটা এখন সম্ভব না। আপনি একটু নিজে চেষ্টা করেন আর এটা সহজ বুদ্ধি আনইনস্টল করে ইনস্টল করেন। স্যার আমার আমি সাথে চালাচ্ছি স্যার ভার্সন, স্যার আমি সাথে ভার্সন চালাচ্ছি স্যার। স্যার স্যার আমি সাথে ভার্সন চালাচ্ছি স্যার, বাট আমি আনইনস্টল দিয়ে স্যার দেখি ট্রাই করি স্যার। হ্যাঁ সেটাই। নেক্সট ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা যে টেক্সট ইফেক্টটা দেখলাম, এখানে আমরা টেক্সট ইফেক্ট মানে ইউজ পরিমাণ ইউজ করতে পারবো? অবশ্যই আপনার যেই পরিমাণ লাগে। আপনি আমাদের লেফট সাইডে যে ইফেক্ট কন্ট্রোলে যতগুলো অপশন আছে, লাইক মোশনের ভিতরে, স্কেলের ভিতরে, ফেদারের ভিতরে, রোটেশনে যতগুলো অ্যাপ্লাই আছে আপনি সবগুলো অ্যাপ্লাই ওটার ভিতরে করতে পারেন। আচ্ছা থ্যাংক ইউ স্যার। স্যার মির সাহেব বলছিলাম। জি স্যার আমার একটা সমস্যা হচ্ছে যে আমার ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে না। আমি 2019 ভার্সন ইউজ করতেছি, তো আমি স্ক্রিন শেয়ার করব কি? এক্সপোর্ট হচ্ছে না, এক সমস্যা নাকি? আমরা এক্সপোর্টটা পরে দেখব, মানে আপনাকে চেষ্টা করব পরে আমরা সাপোর্টটা দেওয়ার জন্য। স্যার একটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার ওই এনভার্টো মার্কেটের যেটা ভিডিও হাইপ থেকে ভিডিও ডাউনলোড করা দেখালেন, সেভ অ্যাজ ভিডিওটা, এটা ডাউনলোড করছি আমি একটা ক্লাস চলাকালীন সময়ে। এটা এনভার্টো একটা ওয়াটারমার্ক আছে ভিডিওতে স্যার, এটাকেও আমরা পরিবর্তন করব মাস্কিং করে। একদম ইজি, একদম সহজ আমরা করব। আমি ওইটাকেও দেখাবো যে কিভাবে আমরা একটা ওয়াটার মার্ক থাকলে সেটাকে রিমুভ করে আমরা ওয়াটার মার্কটাকে চেঞ্জ করতে পারি। জি স্যার, থ্যাংক ইউ। ওই টাইম ফাস্টের বিষয়টা আমাকে দেখাই দেন একটু। যে কোনো ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করবেন, স্পিড অ্যান্ড ডিউরেশন আছে, সেই স্পিড অ্যান্ড ডিউরেশন অনুযায়ী সাধারণত এখানে থাকবে 100-এর থেকে যখন আপনি বেশি করবেন তখন আপনার এই টাইম ফ্রেমটা ছোট হয়ে যাবে, দ্যাট মিন্স তখন সেই স্পিডটা হয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, যারা চলে যাচ্ছেন যাইতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আরেকটা অপশন আমি ভুলে গেছিলাম, রিভার্স স্পিড। দ্যাট মিন্স আমি রিভার্স স্পিড এখন যদি এই ভিডিওটাকে আমি একটু দেখি, ওকে দেই, দেখেন এখন সে রিভার্সলি যাবে।
রিভার্স মানে আমি এতক্ষণ যে ফরওয়ার্ডিং গেছি আমি আবার একটু সব ক্লিয়ার করে দিই, তাহলে আরো বুঝতে সহজ হবে। মানে স্যার এটা ব্যাকের দিকে যাবে, রাইট। স্যার এই অপশনটা স্যার একটু বুঝতেছি না যে কিভাবে ব্যাকে যাবে ভিডিওতে। এই ভিডিওটা আমি এখান থেকে এখানে যাচ্ছে, আমি চাচ্ছি যে এই ভিডিওটা এখান থেকে আমি কেটে দিলাম, এইটুকু কেটে দিলাম। এবার এই যে অপশনটা আছে এটাকে আমি রাইট বাটন ক্লিক করব, স্পিড অ্যান্ড ডিউরেশন দিব, যে আমি এই ভিডিওর এই যে এতটুকু যে সামনের দিকে আগায় গেছে এইখান থেকে সে পিছাবে, দ্যাট মিনস 150 দিব, রিভার্স স্পিড দিব। এইবার দেখেন আমার ঘটনাটা কি ঘটে। আমি সামনে আগায় যাচ্ছি, দেখেন আস্তে আস্তে সে পিছাচ্ছে, রিভার্স মানে উল্টাই গেছে ভিডিওটা। স্পিডটার ডিউরেশন অবশ্যই কম, মানে আপনি আপনার যতটুকু প্রয়োজন যে আমি স্লোয়ার করব ফাস্টার করব। অথবা আরেকটা জিনিস দেখেন, আমি যদি এই অপশন থেকে এইখানে যে প্লে হেডের যে মাথাটা আছে আমি চাচ্ছি এটাকে আরেকটু সরাই দেই, এই পজিশনটা এইখানে আমি রোজার টুল দিয়ে আরেকটু কাটি, কাটলে আমার হচ্ছে। এবার এইটাকে দেখেন আমি অল্টার দিয়ে একটু কপি করি, বেশ কয়েকটা কপি করলাম। আচ্ছা, একটা একটা পজিশনকে আমি ব্যাক করাইছি, এবার এই পজিশনটাকে আমি ব্যাক করাবো না, এটাকে আমি একটু দিব সামনের দিকেই, দ্যাট মিনস রিভার্স আর আমি করবো না, এটাকে ফ্রন্টে দিলাম। আবার এটাকে আমি রিভার্স ঠিক আছে দিলাম, আবার এটাকে আমি ফ্রন্টে দিই। এইবার যদি আমি ভিডিওটাকে একটু প্লে করি, একটা পিছনে আসতেছে একটা সামনে যাচ্ছে, একটা পিছনে আসবে একটা সামনে যাবে। আমরা অনেক সময় এই ধরনের ইফেক্ট দেখি না? জি স্যার, অনেক অনেক স্যার ইউটিউব ব্লগে স্যার এরকম করে দেখা যায় যে আমি পিছনে আসতেছি সামনে যাচ্ছি, পিছনে আসতেছি সামনে যাচ্ছি। আমি যদি চাই যে স্পিড আমার যতটুকু লাগবে, যে একটা খুব দ্রুত আসবে একটা খুব তাড়াতাড়ি যাবে, না আমি চাচ্ছি যে হ্যাঁ এর ভিতরে আরেকটা জিনিস থাকুক, আরও কিছু থাকুক। আমি একটা যদি কি বলে একটা নেই, অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার নেই, অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার নেওয়ার পরে আমি কি নিই, আচ্ছা না এইটাকে দেখেন, আমি চাচ্ছি এই এই অপশন থেকে শুরু করে যতগুলো, এইটাকে আরেকটু ক্লোজ করে দিই, ক্লোজ করে দিই, এই ভিডিওটার এইটুকু একটু বাড়ায় দিই, আমি চাচ্ছি এইটুকু একটু বাইরে যাক। দেখেন এইবার দেখেন এই জায়গাটা একটু বেশি স্লোয়ার হচ্ছে, আবার এই দেখেন ফাস্টে হয়ে গেছে। দ্যাট মিনস আমি আমার ভিডিওটাকে অনেকভাবেই স্লোয়ার, ফাস্টার, মুভার, সিনেমেট্রিক লুক, অনেক কাজগুলাই হয়তো বা আজকে আমরা শিখলাম। ইজ ইট ট্রু? আচ্ছা, নাবিল ইন্তেহাক, নাবিল ইন্তেহাক, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? রিমা আক্তার আপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিলন মহন্ত, কেউ কি আছেন আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কেউ একটু বলবেন আজকের দিনে আমরা কি কি শিখলাম? জাস্ট একজন, যে কোনো একজন। অনেক কিছু তো শিখলাম স্যার। স্যার মানে ভিডিও স্লো ফাস্ট করা শিখছি, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার সেটা দেখাইছিলেন, তারপর টেক্সট দেখাইছিলেন, টেক্সট বড় ছোট এটা দেখাইছিলেন,
তারপরে ওইটা স্যার নামটা মনে আসতেছে না, আপনি রেক্টেঙ্গুলার যেটা আছে ওইটা দিয়ে হচ্ছে ওটা কিছু কাজ দেখাইছিলেন। আর পজিশন আর পজিশনের কাজটা আমাকে একটু দেখাই দিয়েছিলেন। হ্যাঁ, পজিশন স্কেল দেখাইছি। আচ্ছা, এখন আজকে সবার আরেকটা ট্রানজ্যাকশন দেখাইছি, সেটা কিন্তু বলেন নাই, যে দুইটা ভিডিওর মাঝখানে ট্রানজ্যাকশন। আপনারা প্রত্যেকেই আশা করি এই 3টা ক্লাসের পরে আপনারা প্রত্যেকে এখন যে কোনো একটা ভিডিও তৈরি করার জন্য সক্ষম, সেটাকে সব ধরনের লুক দেওয়া, সব ধরনের কাজ করা। আপনারা আপনাদের যে কোনো একটা ভিডিওকে আমাদের গ্রুপের মধ্যে দিবেন এবং কি কাজ সেখানে করছেন সেটা আপনি একটু উল্লেখ করে দিবেন, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো আপনি কাজটা করতে পারছেন। স্যার একটা ভালো হয়, ওইখানে আমরা সবাই ভিডিও আপলোড দিয়ে মানে আপলোড দিয়ে দিলাম। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিবেন, সেটাই সব থেকে সহজ। জি জি, আমাদের কি আগামী 3 দিন প্রতিদিনই ক্লাস হবে বলছিলেন স্যার আপনি? প্রতিদিন তো না, মানে আজকে যেমন মঙ্গলবার, আবার বৃহস্পতিবারে আছে আপনাদের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারে হবে এবং শুক্রবারে আপনাদের একটা এক্সাম আছে, আমরা অনলাইনে দিব। মনে হয় দেখছেন শিডিউলে শুক্রবারে আছে। আসলে পরীক্ষায় পাশ ফেলটা বড় কথা না, দেখেন আরেকটা অপশন বলতে ভুলে গেছি, কি বলে এই মনে পড়ে, মানে একটার পর একটা গেলে মনে পড়ে। আসলে আমি তো ওইভাবে প্রফেশনাল টিচার না যে একেবারে স্টেপ বাই স্টেপ মনে থাকবে। তো আপনাদের যে ভিডিও এডিটের মধ্যে অনেকের যে সমস্যাটা আমি দেখছি, যে আপনি আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোটাকে কিভাবে একটু গতি সম্পন্ন করতে পারেন। তো সেই জন্য আমরা বলছিলাম যে মেমোরিতে যাওয়ার পরে যার যে র্যামটা আছে, র্যামটাকে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর জন্য একটু বাড়ায় দিবেন। লাইক আপনার যদি 8 GB র্যাম হয়, তাহলে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোকে 7 GB দিবেন এবং র্যামটাকে রিজার্ভ রাখবেন 1 GB অন্যান্য কাজের জন্য। তাহলে কি হবে, আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা একটু ভালো চলবে। আজকে এরকম করেও কিন্তু অনেকের সমস্যার সমাধান হয়েছে এবং অনেকে তার কাজটাকে একটু দ্রুত করতে পারছে। যারা আমাদের এই গ্রুপে আছেন তারা হয়তো দেখতে পারছেন যে কিভাবে আমরা এই কাজটা করি। এটা খুবই সহজ। আপনি আপনার ওই যে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে প্রিফারেন্সে যাওয়ার পরে আপনি যেই মেমোরিটা আছে সেই মেমোরিটাতে যাবেন। যাওয়ার পরে আপনার যে মেমোরি কার্ডের অপশনটা আছে, এখানে আমি যদি ইচ্ছা করি যে আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সে 12 GB জায়গায় আমার 13 GB নেবে, অথবা আমি চাচ্ছি যে আমার এই দেখেন আমি কমাই দিছি, আমার বাইরে 1 GB দিব আর ভিতরে আমি বাড়াবো, মানে এটা ডিপেন্ড করবে আসলে আমি কার কাছে দিতে চাই, কতটুকু দিতে চাই। আমি যখন আমার র্যামের পরিমাণটা কম থাকবে, তখন আমি যখন র্যামটাকে যখন বাড়াবো অ্যাডোবি প্রিমিয়ার প্রোর জন্য, তখন আমার প্রিমিয়ার প্রো র্যান্ডারিংটা খুব সহজ হবে, র্যান্ডারিংটা খুব দ্রুত নিবে। এক্সপোর্টটা যখন করবো তখন সে খুব দ্রুত কাজ করবে। না, কোনো সমস্যা নেই। আপনি শুধু অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভার্সনটা যখন ইউজ করতে যাবেন, সেই সময় শুধু আপনার এই র্যামটাকে কমানো বাড়ানো সে ফলো করবে। বাকি সময় তো আর সে অ্যাডোবি প্রিমিয়ার প্রো চলতেছে না, চলতেছে আপনার ফটোশপ। তো ফটোশপ চলার সময় আপনার যে 8 GB র্যাম ছিল সেটাই তখন সে কাজ করবে। স্যার একটা বিষয়, যখন একটা নিউ প্রজেক্ট নেওয়ার পরে কাজ করার পরে এক্সপোর্ট করার পরে একটা নতুন ভিডিও সেভ হচ্ছে, বাট ওই আনটাইটেল মানে যেটা নতুন প্রজেক্ট নিচ্ছি ওটা কিন্তু থেকে যাচ্ছে স্যার। হ্যাঁ, তো এটাকে কি আবার পরবর্তীতে আমি এটার উপরেই কাজ করতে পারবো? অবশ্যই আপনি সেটার উপরে কাজ করতে পারবেন, অথবা আপনি চাইলে নতুন কোনো প্রজেক্ট নিয়েও কাজ করতে পারবেন। আরেকটা বিষয় দেখেন, এই প্রজেক্টগুলা প্রতি 15 মিনিট পর পর আমার এই কম্পিউটারটার ভিতরে সেভ হচ্ছে, অটো সেভ হচ্ছে। আমি যদি চাই যে এই প্রজেক্টটাকে 15 মিনিট পর পর না, 2 মিনিট পরে সেভ করব, 3 মিনিট পরে সেভ করব, আমার এনি টাইমে কারেন্ট যাইতে পারে, এনি টাইমে আমার কম্পিউটার শাটডাউন হইতে পারে, তো সেইটাও কিন্তু আমরা অলরেডি কীভাবে এডিট মেনু থেকে যাব সেটা কিন্তু অলরেডি আমরা দেখাইছি। আমার ভিডিওটার মধ্যে আগে যখন আপনারা দেখছেন সেটার ভিতরে কিন্তু সেই অপশন ছিল, রাইট? যারা মনোযোগ সহকারে আগে ভিডিওটা দেখছেন ওইগুলোর ভিতরে বলছি। এবং আজকে যারা কার্ভ দেখলেন এবং একটা ভিডিওকে সিনেমেটিক লুক দেখলেন, তারা আই থিঙ্ক অনেকগুলো ভিডিও এখন তৈরি করতে পারবেন। তো সবাই সবার হোমওয়ার্কটা করে একটু কাইন্ডলি জমা করে দিবেন। জি বলেন। হ্যাঁ শিওর। এখন কি আপনি আমাকে কিছু দেখাবেন? কোনটা?
নেক্সট ক্লাসের হোমওয়ার্ক নেক্সট ক্লাসের হোমওয়ার্ক আপনাদেরকে আজকে যে কাজগুলো আমি দেখাইছি, দুইটা ভিডিও আপনি নিজে শ্যুট করেন অথবা ভিডিও হাইপ থেকে নেন, যেখান থেকে নেন, নেওয়ার পরে দুইটা ভিডিওর ভিতরে আপনি ট্রানজিশন অ্যাড করবেন। আপনি উপরে এবং নিচে দুই দিকে আপনি ব্ল্যাক কালো দিয়ে সিনেমেট্রিক লুক দিবেন, তার কার্ভটা চেঞ্জ করে তাকে কালার গ্রেড করবেন এবং নিজে কিছু ড্রয়িং করে লাইক একটা সাবস্ক্রাইবার বাটন করলেন অথবা তার পজিশন স্কেলিং চেঞ্জ করলেন। এইগুলা করার পরে আপনি এই সেইগুলাকে এক্সপোর্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেন। স্যার আমি রেক্টেঙ্গল টার্নার অপশন খুঁজে পাচ্ছি না। এক্সপোর্ট কি শুধু ওই যে AS264 এই রাইট ফরম্যাটেই হবে? রাইট, এখনকার জন্য আপাতত এই ফরম্যাটটাই করেন, বাকি ফরম্যাটগুলো কিভাবে করবেন আমি দেখাবো। আচ্ছা, আমি এইটাতে করতে গেলে আমার ভিডিও কার্ড ভালো না, তো 1 মিনিটের ভিডিও সেভ হইতে 6 মিনিট কেটে যায়। আসলে স্যার এটা তো আপনার নিজস্ব সমস্যা, এটা আপনি একটু কারেকশন করে নিন। তো আশা করি সবাই হোমওয়ার্কগুলো জমা দিয়েন আর নেক্সট ক্লাসে আমার সাথেই থাকবেন। অনুমতিটা স্যার ওই যে ওখান থেকে জি জি আপনারা পারমিশন চাচ্ছেন একটু স্যার, আমি তো দিচ্ছি স্যার, আপনি কি পাচ্ছেন? জি স্যার। স্যার আপনি নিচ থেকে শেয়ার স্ক্রিন থেকে অল পার্টিসিপেন্টদেরকে স্ক্রিন শেয়ারের অনুমতিটা দিতে হবে স্যার। শেয়ার আসলে আমার স্ক্রিন 3টা হওয়াতে আমার একটু সমস্যা হয়েছে, মানে আমার মনিটরটা 3টা মনিটর, আসলে কোনটা যে কোন দিকে লাফ দিয়ে চলে যাইতেছে এইটাই। জুমের মধ্যে থেকে স্যার। হ্যাঁ, জুমের মধ্যে কোথায়? শেয়ার স্ক্রিন ওখানে দিলে স্যার, মাল্টিপল শেয়ার স্ক্রিন ওখানে দিলে ক্লিক করলেই হবে স্যার। আমি করতে পারবো। ও শেয়ারের জায়গায় স্ক্রিন শেয়ার স্ক্রিন, হ্যাঁ মাল্টিপল শেয়ার স্ক্রিন। এখানে আসলে মাল্টিপল শেয়ার স্ক্রিনটা আমি পাচ্ছি না। আচ্ছা না, মনে হয় আমার ওভিএসটা চালু থাকার কারণে আমার এটা হচ্ছে না। আপনি একটু গ্রুপে আমাদেরকে বলে দেন, গ্রুপেই আমরা গ্রুপ থেকেই দেখব। আর আমার এখানে স্যার সিস্টেম ইস্যু ফাউন্ড বলে আমার সফটওয়্যারটা অন করলে কর্নারে, এটার কারণ কি স্যার? এটার কারণ মনে হয় অলরেডি আমি 2-3 বার আমারও আছে এজিবি কার্ড ভালো না। রাইট, এই যে স্যার একজন উত্তর পেয়ে গেছেন। আমার এখানে স্যার আপনার এখানে রেক্টেঙ্গুলারের যে সিম্বলটা আসে পেন টুল, ওই ওইটা নিচে আমার এখানে আসে না। এই যে পেন টুলের নিচে সেই ক্ষেত্রে এটা আমিও খুঁজে পাচ্ছি না। এই যে এখানে আপনাদের সবারই থাকবে পেন টুল, এই পেন টুলের এখানে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে ধরলেই আপনার এই যে রেক্ট্যাঙ্গুলার টুলটা আসবে। রাইট বাটনে বারবার দিচ্ছি কিন্তু কাজই করতেছে না। আচ্ছা, আমার মনে হয় ভার্সনের সমস্যা। আপনাদের স্যারের যে ভার্সন আছে ওই ভার্সনটা ইনস্টল করে দেখতে পারেন। না এটা আসলে বেশি আপডেট ভার্সন 2020, এটা দরকার নাই, আপনারা আগের ভার্সনগুলো দিলেও হবে। 18 তো পাবেন, সব জায়গাতেই পাবেন। এখানে রাইট বাটন না, এখানে লেফট বাটনে টিপ দিয়ে ধরে রাখেন একটু। জি জি, এখানে লেফট বাটন ধরবেন, রাইট বাটন না। টিপ একটু ধরে রাখেন, ধরে রাখতে হবে 2 সেকেন্ড ধরে। থ্যাংক ইউ আঙ্কেল। এই যে দেখেন আপনি এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে লেফট বাটন ধরলে আপনার আসবে। আসছে না? আচ্ছা জি স্যার। স্যার স্ক্রিন রেকর্ডিং এর জন্য আপনার যে আপনি যে ওভিএস ইউজ করেন স্যার সফটওয়্যার, ওটা কি ফ্রি সফটওয়্যার স্যার? হ্যাঁ ফ্রি। ও আচ্ছা আচ্ছা। নাম কি স্যার? ওবিএস? হ্যাঁ হ্যাঁ। স্যার এটা ডাউনলোড লিংকটা একটু আমাদের এটা মূলত স্ট্রিমিং এর জন্য বেশি কাজে
আচ্ছা আমি দিয়ে দিব, আপনাদেরকে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব একটু, হ্যাঁ, অথবা যে একটু জানেন সে একটু গ্রুপে দিয়ে দিয়েন। যেগুলো ভিডিও ডাউনলোড করার জন্য স্যার কোনটা জানি বলছিলেন? কোথা থেকে? আইডিএম আচ্ছা, তো সবাই ভালো থাকেন, অনেকটা সময় পার হয়েছে, যেটা হোমওয়ার্ক দিয়েছি সবাই একটু করবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা মাস্কিংটা দেখব। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। স্যার অবশ্যই স্যার, আসসালামু থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।